নিউজটা প্রায় চিৎকারের পর্যায়ে দাঁড়িয়ে গেছে না, নিউজ হচ্ছে না, চেঁচামেচি হচ্ছে না, গলপাড়ের ঝগড়া হচ্ছে, সত্যি বোঝায় না। এটা তো এখন নিউজ চ্যানেলরাই করতে বলে, মালিক পক্ষ করতে বললে কি করবে অ্যাঙ্কাররা? একটা নিউজ চ্যানেলে খবর আগে আমরা মনে করতাম প্রায় ধ্রুব সত্য, হ্যাঁ, এখন তো আস্থা রাখে না মানুষ। গদি মিডিয়া আজকে বলতে অসুবিধা নেই যে কথাটার মধ্যে তো কোনো মিথ্যে নেই। একজন মানুষ তার জীবন চলে গেল কিন্তু তবু সে ছুটি পেল না। চিরতরে ছুটি পেয়ে গেল আর কি। তুমি রোবটের মতো কাজ করবে, তোমাকে তো মানুষ হিসেবে ট্রিট করা হবে না কোথাও। কিছু কাজ তো রোবট দিয়ে হয় না। না, আমরা আস্তে আস্তে বড্ড বেশি অমানবিক হয়ে যাচ্ছি। মেয়েদের ক্ষেত্রে একটুখানি তো যতই যাই বলো না, কারণ লিঙ্গ বৈষম্য তো একটা আছে। আর এই জায়গাটাতেই জানো তো মেয়েদের একটু নিচু চোখে দেখা হয়। এখনো পর্যন্ত মনে করা হয় না যে তারা সমানভাবে কাজ করে। যেহেতু মেয়েরা ক্রমশ কেরিয়ার ওরিয়েন্টেড হচ্ছে, মেয়েদের মধ্যে বিয়ে না করার, বিয়ে করলেও বাচ্চা না হওয়ার এই প্রবণতাটা কিন্তু ক্রমশ বাড়ছে। সমাজ করতে দেয় না জানো তো, বারবার তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি মা, কিন্তু তুমি খুব খারাপ মা। হ্যাঁ, এবং আমি স্বীকার করি, আমি বলি, আমি আমি আমার মানে শ্বশুরবাড়িতে বা আত্মীয় স্বজনদের সামনে আমি বলি, হ্যাঁ আমি খুব খারাপ মা। সুস্থ সম্পর্ক খুব কমে যাচ্ছে। একটা মানুষকে যদি ভালোবাসো, তার সবটা নিয়েই তাকে ভালোবাসতে হয়, তার মধ্যে তো খারাপ গুণ থাকবেই। তোমার টিচার নাকি আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুমি এই অ্যাওয়ার্ডটা পেতে চলেছো ভবিষ্যতে। এটা বলতে গেলে আমার চোখে জল এসে যায়, তাও আমি বলছি। সত্যি কি সংবাদ মাধ্যম আস্তে আস্তে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে? আমি তাই মনে করি। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক এবং সাংবাদিক দীপান্বিতা রায়। দীপান্বিতাদির সঙ্গে আমি বহু বছর একসঙ্গে কাজ করেছি। এই পডকাস্টে নানান বিষয়ে আমরা আলোচনা করেছি। তার লেখালেখির জীবন থেকে শুরু করে সাংবাদিকতা, সমস্ত বিষয় আলোচনা হয়েছে। আর এই পডকাস্টে উঠে এসেছে সংবাদ মাধ্যমের এক অদ্ভুত রূপ। শুনে দেখতে পারেন, হয়তো মিলে যাবে আপনাদের ভাবনার সঙ্গে। দিদি কেমন আছো বলো? খুব ভালো, এক কথায় যদি বলি তাহলে ভীষণ ভালো, একদম ঠিকঠাক। কতদিন পর দেখা হচ্ছে বলো তো? হ্যাঁ, 3.5 বছর, 3 বছর, 3.5 বছর প্রায় কাছাকাছি প্রায়, মানে হ্যাঁ। 3 বছর হতে চললো। হ্যাঁ। তোমাকে দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো। আমারও খুব ভালো লাগছে, একটা ভীষণ পুরো অনেক দিনের কথা, আর এত গল্প, এত নানা রকম উত্তেজনা, নানা রকম কাজকর্ম, যে সবটা মিলিয়ে অনেকটা অভিজ্ঞতা, তো সেজন্য খুব ভালো লাগছে। সত্যিই তাই। এখন কি কাজকর্ম চলছে বলো? এখন তো যেটা চলছে সেটা হচ্ছে মূলত লেখালেখি। লেখালেখিটাই আমার কাজ এখন আর কি। এবার লেখালেখির কিছু আনুষঙ্গিক কাজ তো থাকে, যেরকম কোথাও একটা আলোচনা সভায় গেলাম, বা কোনো রকম কোনো অন্যরকম কোনো বিতর্কতে গেলাম, বা কোনো ওয়ার্কশপ করতে গেলাম, এগুলো থাকে। আর এটা এখন মানে লেখালেখিটা একটা পর্যায়ে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে এটা একটা ফুল টাইম জব আর কি প্রায়। হ্যাঁ, মানে সারা বছরই কাজগুলো, সাইকেলটা খুব অদ্ভুত। একটা যদি আমি ধরে নিই যে একটা বইমালা হচ্ছে কালমিনেশন পয়েন্ট, মানে বইমেলাতে বই বেরোলো, বই বেরিয়ে বই বিক্রি হলো, এবার বইমেলা শেষ হয়ে গেল ফেব্রুয়ারি, মার্চ মাস পড়তে পায় না আর কি পাবলিশাররা। দিদি পুজো সংখ্যায় কী লিখছেন, দিদি আমার জন্য একটা উপন্যাস, দিদি আমার জন্য একটা গল্প। আচ্ছা, এবার পুজো হবে অক্টোবরে, সবার দাবি হচ্ছে যে গল্পগুলো মোটামুটি অগাস্ট মাসের মধ্যে দিয়ে দিতে হবে। আমি বুঝতে পারি যে তাদের ইলাস্ট্রেশন করাতে হবে, বই বাঁধানো আছে, সেরকম একটা ব্যাপার থেকে অগাস্ট মাসের মধ্যে লেখা আছে। আমি ধরে নিলাম যে অগাস্ট মাসের মধ্যে লেখা, দিয়ে দিলাম। অগাস্ট শেষ হলো, সেপ্টেম্বর হওয়ার আগে, দিদি বইমালার বইটা তাহলে এবার রেডি করে ফেলি। সারা বছরের গল্প, সারা বছরের গল্প, মানে এটা যারা না করবে তারা কিন্তু এটা বুঝতে পারবে না, বা তাদের পক্ষে বোঝা সম্ভবও নয় যে এখন পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে যে সবটাই একদম টাইম বাউন্ড, অক্ষর বাউন্ডও অনেক সময়, মানে এত শব্দ লিখবেন, এত শব্দ হলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আর এরভাবে পুরো একটা ফুল টাইম জব। তো সেটা আমি গত 1-1.5 বছরে আমি দেখলাম যে মানে সেরকমই ব্যাপারটা প্রায় সেরকম, সেটা নিয়ে বেশ ব্যস্ত থাকা যায়, এবং সেই ব্যস্ত থাকাটা আমি নিজে খুব উপভোগ করছি, খুব ভালো লাগছে। আর তার মধ্যে তোমার লেখা থেকে একটা সিনেমাও হয়ে গেল, সেটা বলো। হ্যাঁ, সেইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে যে আমার একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে এনকাউন্টার। এবার তাতে 2টো উপন্যাস আছে, একটা নাম এনকাউন্টার, একটা নাম অন্তর্ধানের নেপথ্যে। এবার এই অন্তর্ধানের নেপথ্যে
উপন্যাসটা নিয়ে অরিন্দম শীল একটা কোটপুর বলে ছবি তৈরি করেছেন। তাতে ব্রাত্য বসু আছেন, তার মূল চরিত্রটা ঋতুপর্ণা সেনগুপ্ত করেছেন। এছাড়া ব্রাত্য বসু আছে, কুণাল ঘোষ আছে, অরিন্দম শীল নিজে আছেন। তো সব মিলিয়ে ছবিটা কিন্তু বেশ জমজমাট হয়েছে। হ্যাঁ, এবং কেমন হলে রিভিউ চলছে। পাচ্ছো? ভালো রিভিউ, 3rd উইক তো হয়ে গেল, এবং বেশ ভালো রিভিউ, লোকজনের ভালো লাগছে। কারণ একটা সাসপেন্স, একটা সত্য ঘটনা থেকে নেওয়া, কিন্তু এটা একটা পুরোপুরি সাসপেন্স থ্রিলার টাইপের উপন্যাস, এবং সেটাকে সাজানোও হয়েছে ঠিক সেইভাবে। আমি লিখেওছিলাম সেইভাবে, এবং এটা লেখার আগে আমাকে যথেষ্ট রিসার্চ করতে হয়েছিল, কারণ যেহেতু এটা আমি বললাম একটা বাস্তব ঘটনার ভিত্তিতে আমি লিখেছি, তার জন্য খবরের কাগজের কাটিং জোগাড় করা, সেই সময়ে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলা, একটা এক্সটেন্সিভ রিসার্চ ওয়ার্কের পরে আমি উপন্যাসটা লিখেছিলাম। ফলে আমার উপন্যাসটা নিয়ে নিজের খুব স্যাটিসফ্যাকশন ছিল, মানে খুব পছন্দের উপন্যাস ছিল। একটা সাধারণ শারদীয়া সংখ্যায় প্রথমে প্রকাশিত হয়, তাতেও খুব ভালো, সোশ্যাল মিডিয়াতে খুব ভালো রিভিউ এসেছিল, কিন্তু ফিল্ম হওয়াতে ন্যাচারালি বহু লোকের কাছে পৌঁছেছে, এবং এটাই আমার গল্প থেকে প্রথম ছবি। এর আগে তোমার কাছে বইটাও রয়েছে এই মুহূর্তে, আমি দেখতে পাচ্ছি, একটু হ্যাঁ। দেখাও দর্শকদের। হ্যাঁ, বইটা দেখাই। এই বইটার নাম হচ্ছে এনকাউন্টার। এটা দেশ পাবলিশিংয়ের বই। এটা বেরিয়েছে 2024 সালে, এবং গত বছর এটা বেস্ট সেলার হয়েছিল আর কি। তো সেই হিসেবে এটা আমার নিজের খুব পছন্দের বই। একদম। হ্যাঁ, নিজের লেখা থেকে যদি একটা মানে সিনেমা হয়, হ্যাঁ, সেটা এটা খুব তো একটা আনন্দের প্রাপ্তি ব্যাপার, বটেই, আনন্দের বলো। ব্যাপার। তা- তবে তোমার এই যে ধরো তুমি বললে সত্যি ঘটনা অবলম্বনে তৈরি, তোমার জন্য কিন্তু এটা সহজ, সেটা আমি বুঝতে পারছি। কেন, তুমি তো প্রতিদিনই এইগুলোর সাথেই যুক্ত ছিলে, সারাক্ষণই তুমি এই সমস্ত কাজকর্মই করেছো, সাংবাদিকতা তো তুমি করেছো বহু বছর। হ্যাঁ, এইটা একটা খুব মজার ব্যাপার হয়েছে, জানিস তো। সেটা হচ্ছে যে আমি এমনিতে খুব প্রথম দিকে লেখালেখি, যখন বড়দের জন্য লেখালেখি বিশেষ করে শুরু করলাম, তখন খুব একটা থ্রিলার লিখতাম না। হ্যাঁ, তো মূলত সোশ্যাল ইস্যুস নিয়ে গল্প, মেয়েদের নিয়ে কথা, এগুলো বেশি লিখতাম। তারপর দেখছি যে লোকজন বলছে, পাবলিশাররা, যে কেন থ্রিলার লিখবে না, কেন লেখো, এবং অনেকে লিখছেও। তখন আমার মনে হলো একটা জিনিস, এটা তুইও খুব ভালো বুঝতে পারবি। সেটা হচ্ছে যে আমরা যখন সাংবাদিকতা করি, আমরা যখন নিউজে কাজ করছি, তখন বহু খবর আমাদের আসে। হ্যাঁ, সেই খবর অনেক সময় আমরা দেখাতে পারি না, অনেক সময় আমরা পুরোটা দেখাতে পারি না, মানে যা হলো তার সবটা দেখাতে পারলাম না। অনেক কিছু আমাদের বিভিন্ন কারণে আমরা দেখাতে পারি না, দর্শকদের কাছে নিয়ে যেতে পারি না। এডিট করতেই হয়। এডিট করতেই হয়, শুধু তাই নয়, মানে সেটা থেকে হয়তো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে, বা সেটা এমন কারো স্বার্থে লাগতে পারে যেটা আমাদের পক্ষে ক্ষতিকারক, বা ওটা কোনো শক্তিশালী মহলের পক্ষে ক্ষতিকারক, তখন সেটা বলা যাবে না। এই সমস্ত নানা রকম বিধিনিষেধ তো থাকে, তো আসলে সেগুলো আমরা বলতে পারি না। তখন আমার মনে হলো যে তাহলে আমি সেইগুলো নিয়ে কেন লিখি না। সেগুলো তো আমি জানি। এবার আমি যখন লিখছি তখন তো আমি স্বাধীন, তখন তো আমি যেমন ইচ্ছা আমার কথা লিখতে পারি, আমার কথাগুলো বলতে পারি, লিখতে পারি। হ্যাঁ, তখন তো অন্য চরিত্রের উপর তুমি তখন তো অন্য চাপিয়ে চরিত্রের দিচ্ছ। উপর চাপিয়ে দিতে পারছি ঘটনাটা, তখন তো আর আমার বলার দায় নেই যে এই ঘটনাটা ওখানে ঘটেছিল, সেইখান থেকে আমি নিলাম। হ্যাঁ, কিন্তু বা যদি আমি বলিও, কিন্তু তখন তার কারোর বলার দায় নেই তুমি কেন লিখলে, বা তুমি কেন করলে। হ্যাঁ, সুতরাং আমি লিখতেই পারি। সেই জায়গা থেকেই কিন্তু আমি এই বাস্তব ঘটনাভিত্তিক থ্রিলার, হ্যাঁ, এইটা একটা নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে বলে এটা হয়তো অনেকে বুঝতে পারছেন, বা অনেকে জানতে পারছেন যে যে সময়ে ঘটনা ঘটেছিল, সেটা 1997 সালে একটা ঘটনা, সেটা কাগজে প্রকাশিত হয়েছিল, খুব বেশি রকম প্রচারিত হয়েছিল, সেজন্য অনেকে হয়তো বুঝতে পারছেন। কিন্তু এমন অনেক ঘটনা আছে যে ঘটনার হয়তো একটা অংশ লোকে জানে, আর একটা অংশ কিন্তু জানে না। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমার উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে আমি কিন্তু চুপি চুপি ঢুকিয়ে দিয়েছি। লোকে না বুঝে সেটা খুব মানে উৎসাহিতভাবে সেটা গ্রহণ করেছে, এবং আমি অদ্ভুতভাবে দেখেছি যে যখন খবরটা হয়েছিল তখন যা রিয়াকশন ছিল, তার ঠিক উল্টো রিয়াকশন কিন্তু তখন তার হচ্ছে আর কি। কেননা সত্যিটা তুমি বলেছো, তার আগে হ্যাঁ, পুরোপুরি সত্যি হয়তো তোমার বলার জানতে সুযোগ পারেনি, হয়নি। জানতেই পারেনি মানুষ। না, এটা কিন্তু হয়, যেহেতু ধরো একটু নিউজ নিয়েই কথা বলি, যখন নিউজটা মাঝখানে চলেই এলো, তুমি তো বহু বছর নিউজে ছিলে। হ্যাঁ, 26 বছর। 26 বছর তুমি 26 নিউজে বছর ছিলে। মানে অডিও ভিজুয়ালে। তার আগে অল্প কিছুদিন আমি ফ্রিল্যান্স, মানে ওই এডিটরশিপ বা এরকম করেছি। খবরের কাগজে, ম্যাগাজিনে কিছুদিন কাজ করেছি, কিন্তু একদম মানে ডেডিকেটেড ওয়েতে অডিও ভিজুয়ালে থাকা, বৈদ্যুতিন মাধ্যমে থাকা, সেটা আমার 26 বছর। তার মধ্যে 20 বছর একটা জায়গায়, 26 বা আর 6 বছর একটা জায়গায় আর কি। তুমি একদম শুরু থেকে আমাদের একটু বলো তোমার জার্নিটা। আমার জার্নিটা বলার মধ্যে হচ্ছে, আমি কম্পারেটিভ লিটারেচার পড়তাম। আমার সাহিত্য ছোটোবেলা থেকেই খুব পছন্দ, মানে সাহিত্য নিয়েই পড়বো সেরকম একটা ইয়ে ছিল, এবং তাই নিয়ে বাবার সঙ্গে একটু ঝামেলাও হয়েছিল। বাড়িতে ইচ্ছে ছিল যে সায়েন্স নিয়ে পড়ুক, যেহেতু রেজাল্ট ভালো, কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমি সাহিত্য নিয়ে পড়বো। তো যাদবপুরে ভর্তি হয়েছিলাম।
যদিও তখন কম্পারেটিভলি যেটা খায় না মাথায় দেয় সেটা জানা ছিল না। তো আমার খুব সৌভাগ্য যে আমার যারা মাস্টারমশাই ছিলেন, নমতা দেব সেন, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডক্টর অমিয় দেব, একমাত্র অমিয় দেবই এখনও আছেন, বাকিরা সবাই চলে গেছেন। তো তারা সাহিত্য কাকে বলে সেইটা খুব ভালো করে শিখিয়েছিলেন। এবং জীবন, সাহিত্য, সমাজ, অর্থনীতি এগুলো কিভাবে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, একটাকে বাদ দিয়ে যে আরেকটা মানে আরেকটাকে বিচার করা যায় না। হ্যাঁ, কেন ক্যাপিটালিজমের কোন পর্যায়ে রোমান্টিসিজম আসবেই, কোনো মানে ইয়েতে ফিউডালিজমের কোন পর্যায়ে রেনেসা আসবেই, হ্যাঁ, এইগুলো ওরা খুব ভালো করে আমাদের বুঝিয়েছিলেন, খুব ভালো করে পড়েছিলেন। মানে সাহিত্য মানে শুধু বই পড়া নয়, সাহিত্যের ভেতরে যাওয়া। সেইটা থেকে যেটা আমার প্রাথমিকভাবে ইচ্ছে হয়েছিল, প্রথমে মনে হয়েছিল যে আমি সাংবাদিকতা করব। আমার খুব একটা পড়াতে ভালো লাগে না। আমাদের বিভাগের ছেলেমেয়েরা অনেকেই স্কুলে বা কলেজে পড়েছে, আমার খুব একটা পড়াতে ভালো লাগে না। তো আমি ঠিক কিন্তু আমাদের একটু আধটু পড়াতে হতো। হ্যাঁ, সেটা পড়াতে হতো, হ্যাঁ। এবং পরে আমি দেখেছি যে আমি পড়াতে পারি, কিন্তু তখন আমার খুব একটা ইচ্ছে ছিল না। তো আমার মনে হচ্ছিল যে এমন একটা কাজ আমি করব যাতে আমার লেখার মানে বাংলাটা আমি লিখতে পারতাম ভালো, ইংরেজিটাও লিখতে পারতাম তখন ভালো, ইদানিং অভ্যাস নেই বলে অনেকটা হয়ে গেছে। তো সেই লেখালেখির একটা সুযোগ থাকে যেহেতু, যদি সেরকম একটা কাজ চেয়েছিলাম, সেই খানিকটা সেই সূত্রেই আমার সাংবাদিকতায় আসা। আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলাম তখনও ইলেকট্রনিক মিডিয়া সেভাবে বাজারে আসেনি। ফলে প্রথম দিকটায় কয়েক বছর খুব অল্প সময় যদিও আমি ইয়েতে খবরের কাগজে এবং সংবাদপত্রে চাকরি ম্যাগাজিনে চাকরি, পত্রপত্রিকায় চাকরি করতাম। চাকরি ঠিক বলা উচিত না, সেগুলো মূলত রিটেনারশিপ, মানে সেখানে একটা পার্মানেন্ট চাকরির ধরনের নয়, খানিকটা ফ্রিল্যান্সিংও করেছি, সেরকম করতাম। তারপরে প্রথম চাকরি পেলাম ইলেকট্রনিক মিডিয়াতে 1999 সালে। সেখানে ছিলাম 6 বছর। সেটা কিন্তু নিউজ চ্যানেল, মানে আমি নিউজ চ্যানেল নয়, কিন্তু আমি নিউজেই কাজ করতাম। তখন ওরকমভাবে নিউজ চ্যানেল ছিল তখন? ইটিভিতে। আচ্ছা। তো ইটিভি নিউজে আমি চাকরি করেছিলাম 6 বছর। তারপর 2005-এ আমি তখন যেটা স্টার আনন্দ ছিল সেইখানে জয়েন করি। তোমাদের জেনারেশনে মনে সবাই একবার ইটিভি ঘুরে এসেছে, যাদের সাথেই কথা হয়, যাদেরই সিনিয়র পেয়েছি, সবাই একবার না একবার ইটিভি ঘুরে এসেছে। কারণ ইটিভির একটা মস্ত গুণ ছিল। ইটিভি হয়তো যে খুব বেশি মাইনে দিত তা নয়, হ্যাঁ, কিন্তু ইটিভি শেখানোটা খুব ভালো ছিল। মানে ইটিভি যেভাবে কাজ শিখিয়েছে, যেই সময়টায় শুরু হয়েছিল না, তখন তো আমাদের এখানে কেউই জানে না যে ইলেকট্রনিক মিডিয়াতে কাজটা কিভাবে হয়। হ্যাঁ, এই যে নিউজ চ্যানেলগুলো তৈরি হয়েছে, নিউজের কাজটা কিভাবে হয় সেটা তো আমরা কেউ জানতো। আমাদের হাতে, আমাদের চোখের সামনে কি আছে? শুধুমাত্র দূরদর্শনের খবর যেভাবে পড়া হয়, তার সঙ্গে তো আজকে আমরা যেটা পড়ছি সেটার তো কোনো তুলনাই আসে না। তখনও ইটিভিতে বা খাস খবরে বা খবর এখনে যেভাবে খবর করা শুরু হয়েছিল, তার থেকেও অনেকটা দূরত্ব ছিল আর কি। কিন্তু সেটুকুও তো কেউ জানতো না। সেটার প্রাথমিক পাঠটাই ওটাও কিন্তু দূরদর্শনের লোকেরাই প্রথমে আমাদের দিয়েছিলেন। স্নেহাশিস সুর আমাদের প্রথম যে ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিং কিন্তু স্নেহাশিস সুর নিয়েছিলেন। এবং কিভাবে ট্রেনিং হয়েছিল তখন, কিভাবে ট্রেনিং দিয়েছিল ইটিভি, আজকে এত বছর পরে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে এতটা পয়সা, এতখানি টাকা, এতগুলো ছেলে মেয়েকে কাজে ঢুকিয়ে তাদের পেছনে ইনভেস্ট করা শুধুমাত্র তাদের শেখানোর জন্য, এটা কোনো কোম্পানি সহজে করবে না। মানে আমাদের পুলিশের বিভিন্ন বিভাগ কি হয়, তার জন্য পুলিশ কর্তাদের নিয়ে এসে তাদের সঙ্গে আমাদের বসিয়ে আলোচনা করা হতো। সাংসদদের নিয়ে এসে আমাদের সঙ্গে আলোচনা করানো হয়েছে, বিধায়কদের নিয়ে এসে আলোচনা করা হয়েছে। মানে এই সিস্টেমটা কিভাবে চলে, প্রশাসনিক সিস্টেমটা কীভাবে, আমরা কিছুই জানি না তো। সেইটা যাতে আমরা বুঝতে পারি, যাতে আমাদের অসুবিধে না হয়, প্রত্যেকটা জিনিস আমাদের হাতে ধরে ধরে ইটিভিতে শেখানো হয়েছিল। তুই যে বলি না, এটা বেসিক্যালি এটা আতুর ঘর, সবাই ওখান থেকে ট্রেনিং নিয়েছে। তাও তো এই সিস্টেমটা চলে গেল কেন গো আস্তে আস্তে? এটা কখনো ভেবে দেখেছো? আমরা তো পাইনি এগুলো। চলে গেল, এটা মূর্খামি। মানে আমি মনে করি যে কোনো চ্যানেলে যারা প্রথম ঢুকলো তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। এই টাকাটা কেউ খরচ করতে চায় না। আজকে যারা মালিক তারা মনে করে যে এটা মানে বাজে খরচ, হ্যাঁ, কিন্তু এটা বাজে খরচ নয়, এটা একেবারেই বাজে। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যখন ঢুকেছি 1999 সালে ধরো, সেই সময় কিন্তু মোবাইল নেই, হ্যাঁ, তখনও মোবাইল আসেনি বাজারে। হ্যাঁ, স্নেহাশিস সুর আমাদের একটা খুব ছোট্ট জিনিস বলেছিলেন যখন কোনো জায়গায় কাভারেজ করতে যাবে, হ্যাঁ, তখন গাড়িটা যেখানে কোথায় পার্ক করা হলো সেটা দেখে নামবে।
তার কারণ হচ্ছে খবরটা সংগ্রহ করে তুমি যখন দৌড়িয়ে অফিসে ফিরছো, কারণ তোমাকে যখন মানে খবরটা ধরাতে হবে সব থেকে আগে, তখন তুমি যদি ড্রাইভারকে খুঁজে না পাও তাহলে কিন্তু তোমার সমস্ত জিনিসটা ব্যর্থ হয়ে যাবে। আজকে সেটার কোনো মূল্য নেই, কারণ আজকে আমার মোবাইল আছে, রয়েছে। আমি ড্রাইভারকে ফোন করে ধরে নেবো। সেই যুগে সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু একটা খুব সাংঘাতিক টিপস ছিল। হ্যাঁ, কারণ সত্যি তো কী করে খুঁজে বার করবো কোথায়? লোক এক একটা জায়গায় হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে তো খুঁজে পাওয়া সম্ভব নয়। তো এইগুলো হচ্ছে ট্রেনিং। হ্যাঁ, মানে এই জিনিসগুলো শেখানো, এগুলো ট্রেনিং। এবং আমরা একজন সংসদে কিভাবে বলেন, হ্যাঁ, একজন বিধায়ক অ্যাসেম্বলিতে কিভাবে বলেন, কথা বলেন, কি কি বিষয় তারা বলতে পারেন, কি বিষয় তারা বলতে পারেন না, হ্যাঁ, এগুলো তো আমরা শিখেছি, আমাদের বসিয়ে শেখানো হয়েছে রীতিমতো। তো এই ট্রেনিংটা আমার মানে, এবং লেখা মানে একটা সংবাদ কিভাবে লিখতে হয়, একটা খবরে আমাদের প্যাকেজের কি থাকতো, একটা ইন্ট্রো থাকছে, একটা বডি থাকছে, একটা কনক্লুশন থাকছে, মোটামুটি এইভাবে তো আমরা লিখি। অবশ্যই। তো প্যাকেজে কতটুকু থাকবে, কিভাবে থাকবে, বডিতে কতটুকু থাকবে, কিভাবে থাকবে, কনক্লুশনে কতটা থাকবে, কতটা ছবিতে দেখানো হচ্ছে, তার বাইরে বাকিটুকু কিন্তু প্যাকেজে থাকবে। ছবিতে যা দেখানো হচ্ছে সেটা কিন্তু প্যাকেজে রিপিট করা চলবে না। এরকম বহু জিনিস, বহু চমৎকার জিনিস আমরা শিখেছি। স্টার আনন্দতে ঢুকেও শিখেছি, শুধুমাত্র যে ওখানে ঢুকেছি শিখেছি তা নয়, ওখানে ওখানে একটা এক্সটেন্সিভ ট্রেনিং হয়েছিল সবার জন্য। হ্যাঁ, তাও আমি কলকাতায় ছিলাম, যারা হায়দ্রাবাদে ছিল তাদের টেকনিক্যাল মানে হাতে কলমে কাজটাও তারা আরও ভালো শিখেছে, যেটা আমি পরে স্টার আনন্দে শিখেছি। কিন্তু স্টার আনন্দে ঢোকার পরেও যে ট্রেনিং, ছোটো ছোটো ট্রেনিংগুলো হয়েছে, তাতেও এগুলো সুন্দর করে শেখানো হয়েছে। কিন্তু তারপরে এগুলো সব বন্ধ হয়ে গেল। এর পরে মালিকরা মনে করলো যে আর এগুলোর দরকার নেই, সবাই বিরাট এক্সপার্ট হয়ে গেছে। কিন্তু এক্সপার্ট হয় না। এক একজন যেভাবে, আমি তো পরবর্তীকালে এত বছর ধরে কাজ করলাম, যেভাবে লেখে, যেভাবে একটা জিনিসকে উপস্থাপনা করা হয়, যেভাবে বলা হয়, সেটার কোনো মানে হয় না, সেটা ঠিক নয়। সেটা আর এখন তো নিউজটা প্রায় চিৎকারের পর্যায়ে দাঁড়িয়ে গেছে না, নিউজ হচ্ছে না, চেঁচামেচি হচ্ছে না, গলপাড়ের ঝগড়া হচ্ছে, সত্যি বোঝা যায় না। এটা তো এখন নিউজ চ্যানেলরাই করতে বলে, মালিক পক্ষ করতে বললে কি করবে অ্যাঙ্কাররা? না না, অ্যাঙ্কার শুধু না, আমি অ্যাঙ্কারের কথা বলছি না, মানে সবাই তাই, রিপোর্টাররাও তাই। হ্যাঁ, মানে নিশ্চয়ই তাই মানে করতে বলা হয় বলেই তো করে, তারা মাইনে পাচ্ছে, তাদের তো যা উপায় নেই, তারা যাদেরকে যা করতে বলা হবে তারা তাই করবে। এবং ক্রমশ 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 নিউজটাকে সেই পর্যায়ে, খবরটাকে সেই পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, এবং তার ফলস্বরূপ যেটা ঘটেছে সঙ্গীতা, সেটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে নিউজ গুরুত্ব হারিয়ে ফেলেছে, মানুষ আর আস্থা রাখে না। একটা নিউজ চ্যানেলে খবর আগে আমরা মনে করতাম প্রায় ধ্রুব সত্য, হ্যাঁ, এখন তো আস্থা রাখে না মানুষ। এখন সবাই বুঝে গেছে যে এখানে আর কিছু সারবত্তা নেই। না, এবং সারবত্তা নেই শুধু নয়, খুব মানে আজকে এখন এই মুহূর্তে বলতে কোনো অসুবিধে নেই যে এখন গত ১ বছর ধরে আমরা একটা শব্দ খুব শুনছি আর কি, গত লোকসভা নির্বাচনের আরও কিছুদিন পর থেকেই, তার আগে থেকে অল্প অল্প শুরু হয়েছিল, কিন্তু এখন তো আরও পরিষ্কারভাবে আসছে, সেটা হচ্ছে গদি মিডিয়া। এই শব্দটা আমরা প্রায়শই বিভিন্ন জায়গায় শুনে থাকি। হ্যাঁ, তো আজকে বলতে অসুবিধা নেই যে কথাটার মধ্যে তো কোনো মিথ্যে নেই। হ্যাঁ, আমরা নিজেরাও প্রতি মুহূর্তে দেখেছি যে কিভাবে একটা খবরকে বদলে দেওয়া হয়, কিভাবে একটা তথ্যকে চেপে দেওয়া হয়, একটা অন্য তথ্যটাকে সামনে আনা হয়, এগুলো করা হয়। সুতরাং এগুলো আর একটা পর্যায় পর্যন্ত হয়তো মানুষ বুঝতে পারে না, মানুষ মনে করে যে হ্যাঁ এটাই বোধহয় সত্যি, কিন্তু একটা পর্যায়ের পর মানুষ বুঝে যায় যে না, এটা সত্যি নয়। অডিয়েন্স এখন আর বোকা নয় গো। একদমই বোকা নেই, মানুষকে যারা বোকা বা মনে করে তারা নিজেরা বোকা। এবং তার ফলে যেটা হয় যে কিছু মানুষ সন্ধ্যাবেলায় কিছু করার নেই, ফলে টিভিটা খুলে বসে থাকি, সেভাবে দেখে। আধুনিক প্রজন্ম যাকে জেনজি বলা হচ্ছে, তারা তো আমার ধারণা কখনোই দেখে না, তারা যা জানা সেটা সোশ্যাল মিডিয়াতেই জেনে নেয়, বা ফোনে অন্যান্য নানা রকম অনেক অনেক রকম ব্যবস্থা হয়েছে এখন, তার থেকে জেনে নেয়। নিউজ চ্যানেল বসে খুব কম লোকই দেখে, এবং দেখার কোনো কারণও নেই, কারণ দেখাটা উপভোগ্য হতে হবে তো। মানুষ একটা লোক টিভির সামনে বসে থাকবে, তার হাতে একটা রিমোট রয়েছে, সে যে কোনো মুহূর্তে সেটাকে চেঞ্জ করে দিতে পারে, তো তাকে তো সেটাকে আটকে রাখতে হবে, তাকে মানে তো সেই উপভোগ করতে রসদটুকু তো হবে। দিতে হবে, সেটাই তো অন্তত সে থাকে না। জানতে পারবে কিছু, সেটুকু তো জানতে হবে যে এই এই বিষয়টা ঘটেছে। একটা মানুষ খবর দেখে কেন? কিছু জানতে। এবার খবরের মধ্যে তোমার বিদেশ নেই, দেশের অন্যান্য জায়গা নেই, কিছু লোকের কচকচানি ছাড়া তুমি যদি আর কিচ্ছু না দেখাও, তাহলে কে দেখবে? কেনই বা দেখবে? তাকে তো দোষ দেওয়া যায় না, দর্শককে দোষ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। না সত্যি গো, ধরো আমরা যারা নিউজটাকে ভালোবেসে কাজ করতে গেছিলাম, আমাদের সবারই হয়তো আস্তে আস্তে ভালোবাসাটা কিন্তু চলে গেছে। আমার তোমার কথা শুনেও মনে হচ্ছে যে তুমিও অনেক কিছু ফেস করেছো, যার জন্য তোমারও আজকে ভালোবাসার জায়গাটা কোথাও কমে গেছে।
হ্যাঁ, মানে আমি ভালোবাসার জায়গাটা সত্যিই কমে গেছে। এটা খুব দুঃখের। কারণ আমি যখন যোগ দিয়েছিলাম চ্যানেলে, তো তখন এক ধরনের পরিবেশ ছিল। হ্যাঁ? তখন চ্যানেলগুলো দাঁড়ায়নি। তখন তো পরস্পরের মধ্যে কম্পিটিশনটা একটা পর্যায়ে ছিল। সেটা একটা সুন্দর পর্যায়। এটা হেলদি যেকোনো, হ্যাঁ, কম্পিটিশন। একটা হেলদি কম্পিটিশন থাকে, সুন্দর একটা পর্যায়। সেখানে আমরা পরিশ্রম করতাম, সেখানে আমরা ভাবতাম যে আচ্ছা, এই খবরটা যদি এরকমভাবে বলি বা এই প্রোগ্রামটা যদি এরকমভাবে করি, তাহলে সেটা কেমন হবে? আমার মনে আছে এটা খুব, তোকে উদাহরণ দিই, যে একটা ভ্যালেন্টাইন্স ডে তে একটা লেখা লিখেছিলাম আমি, হ্যাঁ? তাতে অনেক কিছু ছিল আর কি, মানে একটু রোমান্টিক ধরনের লেখা, অন্যরকম লেখা। তো সেই লেখাটার ছবি যাতে ঠিকঠাক হয়, সেই জন্য একজন ক্যামেরাম্যানকে ফিট করা হয়েছিল, মানে একজন ক্যামেরাম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সারাদিন ধরে কলকাতা শহরে আমি ওই লেখার মধ্যে যে যে ফুলের কথা উল্লেখ করেছি, সবই স্ট্রিট ট্রি আর কি, রাস্তার ধারের গাছ, সেই ফুলের ছবি তুলে নিয়ে আসবে। তো এটা এখন এত ডিটেলিং এখন ভাবাই যায় না। এখন এই লেখাটাই লিখতে পারবো না আমি আর, হ্যাঁ? এখন এই লেখাটাই অ্যাপ্রিসিয়েটেড হবে না, এবং সেই লেখা পুরো নিউজ রুমে দাঁড়িয়ে পড়ে শোনানো হয়েছিল। শুধু আমার নয়, একবার সৌরভ গাঙ্গুলি যখন দলে ফিরে এলেন, তখন আমার এক সহকর্মী রাজ বলে একটি ছেলে ছিল, সেটা চমৎকার লেখা লিখেছিল, সেটা নিউজ রুমে দাঁড়িয়ে পড়ে শোনানো হয়েছিল। এগুলো মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, তোমার কাজে আরও উৎসাহ বাড়ে, হ্যাঁ? তুমি বাড়ির কথা ভুলে, নিজের শরীরের কথা ভুলে কাজ করো, হ্যাঁ? না গো, তো হয়, রক্ত জল সব মানে হ্যাঁ, চলে এরকম যায়। করে হয়। আরেকটা উদাহরণ দিই। কলকাতায় একটা দাঙ্গা হয়েছিল, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব 2007-8 সালে, হ্যাঁ? তো সেদিন আমার মর্নিং শিফট ছিল, হ্যাঁ? তো সকালবেলায় আমি গিয়ে ঢুকলাম 6টা এরকম সময়, 7টা থেকে খবরে শুরু হলো। আমার সঙ্গে অ্যাঙ্কারও ছিলেন একজন। তো এবার 9:30-10টা থেকে পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু করলো। ক্রমশ সেটা চললো, এবং একটা সময় রাস্তায় মিলিটারি যখন নামলো, তারও খানিকক্ষণ পরে মোটামুটি রাত্রির 10টা নাগাদ আমি বাড়ি ফিরলাম। তো সকাল 7টা থেকে রাত্রির 10টা, হ্যাঁ, টানা। টানা। আমি শুধু নয়, যিনি অ্যাঙ্কারিং করছেন তিনিও, কারণ কেউ তো আসতে পারেনি। আমি যে কাউকে দায়িত্ব দিয়ে উঠে যাব, তার তো কোনো উপায় নেই, হ্যাঁ? তো তার কারণ হচ্ছে যে তারা তো রাস্তা বন্ধ, কারফিউ জারি হয়ে গেছে, তো ফলে তারা কেউ আসতে পারেনি, হ্যাঁ? তো কিন্তু আমি পরের দিন আবার মর্নিং শিফটে গেছিলাম। আমার কিন্তু কিছু মনে হয়নি। মানে ওই 7টা থেকে রাত্রির 10টা অবধি কাজ করে বাড়ি ফিরে 4টে খেয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে আবার 6টার সময় উঠে অফিস চলে গেছি, হ্যাঁ? এই এইটা হচ্ছে ডেডিকেশনটা আনন্দ, ছিল। এইটা হচ্ছে হ্যাঁ। উত্তেজনা, এইটা হচ্ছে নিউজ ভালো লাগা। এবার এই ভালো লাগাটা না নষ্ট হয়ে যায় যখন তার কতগুলো জায়গা থেকে। প্রথমত যখন তুমি বোঝো যে তোমার কাজটার কোনো মূল্য নেই, তোমার থেকে অনেক খারাপ কাজ করে, অন্য অনেক কিছু করে অনেকে অনেক বেশি সুবিধে পাচ্ছে, বা অনেক তোমার থেকে দ্রুত প্রমোশন পাচ্ছে, বা তার অনেক বেশি উপরের মহলের কাছাকাছি চলে যাচ্ছে, তখন তোমার রাগ হবে, তখন তোমার খারাপ লাগবে, তোমার কাজের উপর তার প্রভাব পড়বে। আরেকটা যদি তুমি বুঝতে পারো যে তুমি যে কাজটা করছো সেটা সত্যি নয়, তার ভেতরটা ফাঁপা, এইটা মারাত্মক। মানে আমি যেটা করছি, আমি যেটা বলছি, তার মধ্যে একটা মিথ্যের আবরণ আছে। সেই মিথ্যেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই মিথ্যেটা প্রকাশ করার ক্ষমতা আমার নেই, এবং আমি দিনের পর দিন সেটা সহ্য করে যাচ্ছি। তোমার হাত পা বাঁধা। আমার হাত পা বাঁধা, হ্যাঁ? এটা খুব কষ্টকর, এটা খুব কষ্টকর। এবং একটা সময়ের পর আমার নিজের ক্ষেত্রে অন্তত যেটা হয়েছিল, তার পিছনে আরও দু একটা হয়তো খুব আহ, করুণ, কঠিন এবং করুণ ঘটনাও ছিল। সবটা মিলিয়ে আমি একটা সময় আমার মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। তখন আমার মনে হচ্ছিল যে না, আর 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 পারবো না, আর করতে পারবো না। কারণ কম্প্রোমাইজ নিজের চাকরির ক্ষেত্রে বিশেষত, সংসার আছে সবার, ছেলে মেয়ে আছে, টাকা তো মানুষের সবারই প্রয়োজন সংসার চালানোর জন্য, কিন্তু তার জন্য কতটা করা যায়? একটা মাত্রার পর মনে হয় যা বাবা, ডাল ভাত হয়ে যাবে, তোমার দরকার নেই। এই এই পর্যায়ে নিয়ে চলে যায়। এই পর্যায়ে যখন একটা একটা অফিস বা একটা সংস্থা যখন মানুষকে নিয়ে চলে যায়, তার স্টাফদের নিয়ে চলে যায়, তখন সেটা খুব বেদনাদায়ক, হ্যাঁ? এবং আমার নিজের ধারণা, এর ফল, মানে এর এফেক্টটা কিন্তু আলটিমেটলি সংস্থার উপরেই পড়ে। তাদের বিশ্বাসযোগ্যতাই নষ্ট হয়ে যায়, তাদের তাদের যে ধার এবং ভার ছিল, সেটা ক্রমশ নষ্ট হ্যাঁ, হতে প্রাণ থাকে। দিয়ে কাজ করা মানুষগুলো যদি এক এক করে চলে যায়, তাহলে কারা পড়ে থাকে? তুমি এটা যাদের ভাবো। শুধু স্বার্থ আছে, যাদের স্বার্থটা অন্যরকম স্বার্থ, বা শুধু নিজের স্বার্থ, যারা চ্যানেলের স্বার্থ ভাবে না, যারা নিউজের স্বার্থ ভাবে না, বড় বড় কথা বলা ছাড়া যাদের আর কোনো কাজ নেই, তারা পড়ে থাকে। এবং তারা পড়ে থাকলে আলটিমেটলি কাজটা ভালো হয় না, কখনো হওয়া সম্ভব নয়।
আমরা বহু বছর একসঙ্গে কাজ করেছি, আমরা অনেক দুঃখ কষ্ট একসঙ্গে শেয়ারও করেছি। আজকে ক্যামেরার সামনে বসে রয়েছি, একটা আলাদাভাবে কথা হচ্ছে। এমন কোনো ঘটনা কি তোমার মনে পড়ে যেটা তোমাকে আজও কষ্ট দেয়? আমি ঠিক সরে আসার ঠিক আগে একটা ঘটনা ঘটেছিল। সেটা মানে বলা যায় সেই লাস্ট নেল যেটাকে বলে। আমাদের এক সহকর্মী মারা গেল। মানে আমরা কর্পোরেট অফিসে কাজ করার তো কিছু সুযোগ সুবিধা আছে, তো আমাদের একটা বেশ বড় অঙ্কের টাকা আমাদের দেওয়া হয় মেডিকেল ইন্স্যুরেন্স হিসেবে। আমরা জিরো ব্যালেন্সের চিকিৎসা করাতে পারি কলকাতার যে কোনো বড় হাসপাতালে। কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের সেই সহকর্মী প্রায় বিনা চিকিৎসায় মারা গেছিল। কেন? তার কারণ হচ্ছে যে সে যখন অসুস্থ, তার যখন প্রায় মানে খুব একটা শারীরিক অবস্থা কঠিন অবস্থায় দাঁড়িয়েছে, তখনও সে ছুটি পায়নি। তার ছুটি নিয়ে সমস্যা হয়েছিল, তাকে ছুটি দেওয়া হয়নি, সে ছুটি পায়নি, এবং যখন শেষ পর্যন্ত সে হাসপাতালে ভর্তি হলো তখন আর কিছু করার ছিল না। তুমি এটা দেখেছো সামনে এটা আমি থেকে? চোখের সামনে দেখেছি, এবং এটা আমার এত খারাপ লেগেছিল, আমার মনে হয়েছিল যে এই জায়গায় আমি আর কাজ করতে পারবো না, এখান থেকে আমার সরে যাওয়া উচিত। আমার মধ্যে এখনও যেটুকু মানবিক জায়গা রয়েছে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি, সেটাও আমি আর পারবো না, সেটাও। এবং এই ছুটির সমস্যাটা, ছুটি নিয়ে সমস্যা, এটা কিন্তু খুব দুঃখজনকভাবে আমাকেও মানে আমিও এটার সম্মুখীন হয়েছি। হ্যাঁ, হয়তো আমার মানে আমার ব্যক্তিত্ব বা আমার উপস্থিতি যে খানিকটা আমি আমার জায়গাটা খানিকটা জোর করে ছিনিয়ে নিতে পেরেছি। অনেকে সেটা পারে না। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রটা হয়েছে, এবং সেটা খুব বেদনাদায়ক হয়েছে। মানে এরকমও হয়েছে যে আমার মেয়ে যখন 12-এর পরীক্ষা দিচ্ছে, তো আমি শুধু চেয়েছিলাম যে পরীক্ষার দিনগুলোতে আমাকে ছুটি দেওয়া হোক, যাতে আমি ওর সঙ্গে থাকতে পারি বা ওকে পরীক্ষা দিতে যাওয়ার আগে থাকতে পারি, কিন্তু সেটা পাওয়া যায়নি। এবং সবথেকে যেটা কষ্টকর, যে মানুষের অসুস্থতাকে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, যেটা আমি তোকে বললাম এর আগে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার গত কয়েক বছর ধরে আমি শীতের সময় একটু অসুস্থ হয়ে পড়ছিলাম। মানে একবার জ্বর হচ্ছে, কিছুদিন থাকছে, ছেড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে, প্রচণ্ড কাশি, সারা রাত বসে আছি জেগে, এরকমও হয়েছে। কিন্তু ছুটি যতবার আমি ছুটির জন্য বলছি, ততবারই আমাকে বলা হচ্ছে যে আমি নাকি শান্তিনিকেতন বেড়াতে চলে যাব বলে ছুটি চাইছি, আমি নাকি অমুক জায়গায় যাব বলে ছুটি চাইছি, আমি নাকি এটা। এবং শেষ পর্যন্ত একদিন হলো এরকম যে আমার আমার বাড়ির সামনেই আমার এক সহকর্মী থাকেন, তিনি রাত্রিবেলা 1:30-2 নাগাদ অফিস থেকে ফেরেন ডিউটি সেরে। তা আমি আমার ম্যানেজারকে বলেছিলাম যে আমি ওই 2টোর সময় বারান্দায় দাঁড়িয়ে থাকবো, আমি শান্তিনিকেতনে আছি না আমি কলকাতায় আছি, না আমি কী অবস্থায় আছি, হ্যাঁ সেটা বোধহয় তোদের জানা দরকার। হ্যাঁ, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো, আমাকে যেন ডেকে নেয়, কথা বলে নেবো। হ্যাঁ, তো এই ধরনের পরিস্থিতিও কিন্তু হয়েছে। মানে একটা মানুষ যে সত্যি কথা বলছে, তার অবস্থাটা যে অসহায় অবস্থা, সে যে সত্যি পারছে না অফিসে আসতে, এইটা কেন জানি না, আমি জানি একটা অদ্ভুত লেগেছিল আমার, যে এটা বিশ্বাস করতে চায় না। এবং এটা খুব কষ্টকর, যে বলছে তার পক্ষে হবে না। আমার মতো একজন সিনিয়র, যে এতদিন ধরে কাজ করে এসেছি, মানে যথেষ্ট পরিশ্রম করে, তো বললাম সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি অফিস থেকে কাজ করেছি, সে একটা সামান্য ছুটির জন্য মিথ্যে কথা কেন বলবে? হ্যাঁ, তার ছুটিটা প্রয়োজন আছে বলে সে বলছে, সে অসুস্থ বোধ করছে, সে পারছে না বলে বলছে। তো এইটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তো তার মানে সমস্ত সংস্থার উপর তার আস্থা চলে যায়। তোমার মনে আছে কোভিডের সময় আমাকে বলা হয়েছিল যে কোভিড টেস্ট করার দরকার নেই, আমি হ্যাঁ, অসুস্থ হ্যাঁ, সেই হ্যাঁ, সময়? তো বলা হয়েছিল, আমি জানি। এবং আরও অনেককে বলা হয়েছিল যে কি দরকার, ও তো যদি তারপর পজিটিভ হয় তারপর তো আসবি না অফিসে। একটা মানুষের জীবন মরণের সমস্যা, সেইখানেও এরকম ধরনের কথা বলা হচ্ছে। আমরা আস্তে আস্তে বড্ড বেশি অমানবিক হয়ে যাচ্ছি। এগুলো থেকে মুক্তির কোনো উপায় খুব তাড়াতাড়ি দরকার, বলো? হ্যাঁ, কিন্তু কতটা কি হবে আমি জানি না, কারণ মানুষের মনের একটা পরিবর্তন দরকার। আমার নিজের মনে হয় যে সেটা হতেই হবে, না হলে তো কী করে হবে সেটা আমি বলতে পারবো না। সেটা অনেকভাবে হতে পারে, সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে হতে পারে, রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে হতে পারে, অনেক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়েই হতে পারে। কিন্তু এটা হওয়াটা উচিত এবং হবেও, কারণ না হলে তো মানব সমাজ টেকে না, এই অবস্থার মধ্যে দিয়ে যাওয়া যায় না। মানে তোমার কথাগুলো শুনে সত্যি সত্যি বলছি, মানে রাগে গা হাত পা কাঁপে আমার, সেটা হচ্ছে আচ্ছা, খানিক। একটা খুব ভারাক্রান্ত করে একটা কথা বললাম, একটু মজার কথা বলি। সেটা তো খুব রাগ হয়েছিল, কিন্তু সেটা শেষ হয়েছিল খুব মজার। একটা খবর আমি একটু দেরি করে
আমরা আমার বোধহয় মিনিট খানেক 1-1.5 মিনিট মতো দেরি হয়ে গেছিলো, অন্য চ্যানেলরা আগে দেখিয়ে দিয়েছিল আর কি। হ্যাঁ, খবরটা কি আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এরকম একটা হয়েছিল ঘটনা, এবং তার জন্য আমাকে শোকজ করা হয়েছিল যে কেন তোমার দেরি হলো। 1-1.5 মিনিট দেরিতে হ্যাঁ, কেন দেওয়ায়। দেরি হলো, কারণ না, আমি শোকজটা নিয়ে কোনো কথা বলছি না, মানে শোকজটা করা যেতেই পারে, কারণ রিপোর্টার আমাকে খবরটা দিয়েছিল। হ্যাঁ, ডেস্কের লেখাও হয়ে গেছিলো, কিন্তু তারপরেও খবরটা 1-1.5 মিনিট না, আর একটু কম, যাই হোক, ডেস্কে খবরটা দেওয়ার পরেও আমার একটু সময় লেগেছিল এটা করতে, কারণ আমি কপিটা কারেকশন করতে গেছিলাম। কপিটা কারেকশন করে আরেকবার করতে গিয়ে আমার দেরি হয়েছিল, তার জন্য আমাকে শোকজ করা হয়েছিল। তো শোকজটা পেয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি এটার একটা উত্তর দেব, তো আমি যদি এরকম ইয়ে করি, কি বলে, বাংলায় উত্তরটা লিখি, তাহলে কোনো অসুবিধা আছে? তা আমার যিনি তৎকালীন ম্যানেজার ছিলেন, তিনি বললেন না, ঠিক আছে, লেখো। এবং আমি জানি যে আমাদের আরেকজন সিনিয়র, তিনি ব্যাপারটা আর কি, আমাদের যিনি হেড, তার কাছে বলেছিলেন যে ও দীপান্বিতা ছিল, সেই জন্য ওটা দেরি হয়েছে, হ্যাঁ, ইত্যাদি। তো সেই আমি তখন ওই শোকজের উত্তরের চিঠিটাতে ওখানে কি ভুল ছিল, কোন কোন বানান এবং কোন কোন তথ্য ভুল ছিল, এবং বানানগুলো নত্যবিধান সত্যবিধান মেনে কেন ভুল ছিল, তার পুরোটা লিখে চিঠিটা পাঠিয়েছিলাম, শোকজটা কপি টু এভরিওয়ান করে। তার মানে একটু পড়াশোনা করা থাকলে এরকম করা যায়, বলো? এটা একটা খুব বিপদ, জানিস তো। সেটা হচ্ছে যে পড়াশোনা জানা লোককে বিপদে ফেলা খুব মুশকিল। মানে মেয়েদের ক্ষেত্রে একটুখানি তো যতই যাই বলো না, কারণ লিঙ্গ বৈষম্য তো একটা আছে। হ্যাঁ, মেয়েরা ততটা জানে না, ততটা বোঝে না, এরকম একটা মোটামুটি মনোভাব থাকে লোকের। হ্যাঁ, এবং আচ্ছা ঠিক আছে, এবার মেয়েরা যদি বিশেষ করে যে বেশি পড়াশোনা জানে এবং বেশি ক্ষুরধার যুক্তিসম্পন্ন হয়, তাদের নিয়ে যে কী মুশকিল, কী বিপদ, হ্যাঁ, কী বালাই তারা, সে আমি খুব হাড়ে হাড়ে বিভিন্ন সময়ে বুঝে গেছি আর কি। তাদের কেউ সহ্য করতে পারে না। পড়াশোনা করা, বুদ্ধিমান, বাস্তব জ্ঞান সম্পন্ন, যুক্তিবাদী মেয়েদের কেউ সহ্য করতে পারে, সে কাদম্বিনী গাঙ্গুলির সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত। সত্যিটা রয়েই গেল, বলো, চেঞ্জ হলো না। না না, সত্যি আমি জানি না আমার মেয়ের জেনারেশনে সেটা চেঞ্জ হবে কি না। আমাদের জেনারেশনে হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ খানিকটা আমরা গায়ের জোরে চেঞ্জ করেছি বলা যেতে পারে প্রায়, তো কিন্তু এখনও যথেষ্ট আছে, সেটা বলে লাভ নেই। না, আমার ঘুরে ফিরে এখনো পর্যন্ত ওই কথাটাই মনে হচ্ছে। একটা মজার কথা তুমি বললে, তাও আমার ঘুরে ফিরে ওটা মনে হচ্ছে, যেটা কি করে সম্ভব। মানে একজন মানুষ, তার জীবন চলে গেল, কিন্তু তবু সে ছুটি পেল না। না, এবং মানে সে চিরতরে ছুটি পেয়ে গেল আর কি। হ্যাঁ, চিরতরে ছুটি পেয়ে গেল, কারণ মানে এটা তখনই সম্ভব হয় যখন একজন তার সহকর্মীর প্রতি সামান্যতম সহমর্মিতা, সামান্যতম তার প্রতি ভালোবাসা, বিশ্বাস, আস্থা, এগুলো যখন থাকে না, এগুলো যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবে, তখন এগুলো সম্ভব হয়। এই ধরনের মানুষদের কোনো শাস্তি হবে না? হলো না, তোদের কারোর কোনো শাস্তি হয়নি। কতটা শান্তিতে ঘুমোতে পারে তারা হ্যাঁ, রাত্রে, বলো তো? আমার এই হ্যাঁ, প্রশ্নটা সেইটা মাথায় একটা আসে। খুব, তবে আমি একটা জিনিস বলি, এটা আমি মানে এটা আমার একদম ব্যক্তিগত, আমি কিন্তু নিজস্ব জীবনে খানিকটা নাস্তিক। হ্যাঁ, আমি খুব যে খুব ঈশ্বরে বিশ্বাসী, খুব ইয়ে করি, তা নয়। হ্যাঁ, কিন্তু আমি কর্মফলে বিশ্বাস করি। আমি এখনো পর্যন্ত দেখেছি যে তুমি যদি অকারণে কোনো মানুষের ক্ষতি করো, তার ফল কিন্তু তোমাকে নিজের জীবনেই দিয়ে যেতে হবে। এরকম নয় পরজন্মে যাওয়ার কোনো কনসেপ্ট এখানে নেই। তোমার কাজের প্রাপ্য, তুমি যে কাজ করেছো, তুমি যে অন্যায় করেছো, তার প্রাপ্য তোমাকে মিটিয়ে দিয়ে যেতে হয়। বিশেষ করে তুমি যদি অকারণে কারো ক্ষতি করো, কারোকে মনোকষ্ট দাও, কারোকে প্রতি অন্যায় করো, তার ফল কিন্তু ভোগ করতে, আমি জানি না কি কোথায় ভোগ করবে, আদৌ করবে কি না, কিন্তু এটা আমার জীবনে আমি অনেকবার দেখেছি। সেই জন্য আমি মানে কে কি মানে করলো সেটা নিয়ে ভাবি না, নিজে কি করতে পারলাম সেটুকু ভাবারই চেষ্টা করি। না, সত্যি। তবে তোমরা খুব ভালো দিকটা দেখেছো, মানে একটা টাইমে তোমরা সংবাদ মাধ্যমের খুব ভালো দিক দেখেছো। হ্যাঁ, একটা সংবাদ মাধ্যম কি করে 1 নম্বরে আসে, কেন আসে, কিভাবে আসে, প্রত্যেকটি কর্মী, আমি বলছি না শুধু মানে নিচুতলার বা আমরা যারা কাজ করতাম তা না, ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকের কমিটমেন্ট, প্রত্যেকে যেভাবে কাজ করে, সেটা না হলে ওই জায়গায় পৌঁছানো যায় না। আমি দেখেছি আমাদের চ্যানেল হেড সারাদিন কাজ করার পর রাত্রিরে বাড়ি ফিরতে পারেননি বলে, একটা লম্বা ঘর ছিল আমাদের, আমরা যেখানে রিপোর্টার্সরা বসতো, সেই ঘরের কার্পেটে শুয়ে ঘুমোচ্ছে। আমি নিজের চোখে দেখেছি, আমি কোনো ইয়ে করছি না। হ্যাঁ,
করেছে, সেই সমস্ত করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু তারপরে এই জায়গাটাকে ধরে রাখাটা কিন্তু খুব কঠিন। সাকসেস মাথায় উঠে যায়, বলে না? হ্যাঁ, মানে সাফল্য ধরে রাখা খুব কঠিন। সাফল্যের জায়গার অটুট থাকা, হয়তো অনেক বছর থাকতে পেরেছে, কিন্তু ভেতরে ভেতরে যে ধস নামে, একবার ওই ওই অহমিকাটা চলে এলে, ওই জায়গাটা চলে এলে, যখন ভেতরে ভেতরে ধস নামে না, তখন টের পাওয়া যায় না, তখন বুঝতে পারে না। না, তোমরা তো যখন তোমার ধরো মেয়ে হয়েছে তোমরা খুব ঠিকঠাক সময়ই কাটিয়েছো, তোমাদের তখন কোনো সমস্যায় পড়তে হয়নি, কিন্তু আমাদের খুব সমস্যায় পড়তে হয়েছে হ্যাঁ, সন্তান সেটা আমি হওয়ার পর। আমি দেখেছি সেটা, এবং এটা খুব দুঃখের যে এরকমও হয়েছে যে যেহেতু মেয়ে হয়ে মানে বাচ্চা হয়েছে বলে ছুটি নিয়েছে, তার সে বছর প্রমোশন হয়নি, এবং প্রমোশন না হওয়ার কারণ হচ্ছে যে সে 4 মাস বা 3 মাস, যাই হোক এখন যে ছুটি বরাদ্দ সেটা সে নিয়েছে। তো কি করবে সে? তাকে তো নিতেই হবে ছুটি, এবং এটা তো সংবিধান স্বীকৃত, তার সেটা অধিকার। তারপরেও এই জিনিসটা কিন্তু হয়েছে, এটা আমার নিজের চোখে দেখা। একটা কর্পোরেট অফিসে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তো এটা তো খুব কষ্টকর। এবং তারপরে বাচ্চা হওয়ার পর ছুটি নেওয়া, তার অসুস্থতা, তাকে নিয়ে তার নানা সমস্যা, এগুলোকে তো মানে রীতিমতো নিচু চোখে দেখা হয় যে যে যার বাচ্চা একটু বেশি বেশি অসুস্থ হয়, তাকে তো নিতেই হবে ছুটি, সেটুকু তো কনসিডার করতেই হবে। কিন্তু মনে করা হয় যে না, এগুলো সে বাড়তি অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজ কাকে বলে? একটা সন্তানকে মানুষ করার জন্য তো মায়ের প্রয়োজন আছে। এখনো পর্যন্ত সংসারে, সমাজে, সব জায়গা আছে। তুমি অফিসে ক্রেশের ব্যবস্থা করে দাও, তাহলে মাকে বা ছুটি না নিলেও চলবে। তখন তো কারো মনে হয় না যে না, দরকার। আর এই জায়গাটাতেই জানো তো মেয়েদের একটু নিচু চোখে দেখা হয়, এটা আমি ফেস করেছি, তুমিও জানো সেটা। হ্যাঁ জানি, এটা নিচু চোখে দেখা হয়, আমি বলছি তো। এখনো পর্যন্ত মনে করা হয় না যে তারা সমানভাবে কাজ করে। এখন যোগ্যতা থাকা সত্ত্বেও নিচু চোখে দেখা হয়। বলা হয় যে ও ঠিক আছে, ও ও তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত। আরে ফ্যামিলি নিয়ে ব্যস্ত মানে? ফ্যামিলি তো সবারই আছে, ফ্যামিলি তো দেখতেই হবে। তোমারও ফ্যামিলি আছে। তোমার বাড়িতে তোমার স্ত্রী যদি কাজ না করে, সে হয়তো ফ্যামিলিটা একটু বেশি দেখতে পারে, এই পর্যন্ত। সেই জন্য তুমি পারছো। শুধু সংবাদ মাধ্যমে নয় গো, কখনো ভেবে দেখেছো তুমি যে মহিলারা এই একটা জায়গায় সব সময় সাফার করে? সরকারি ক্ষেত্রে আমি বলতে পারবো না, কারণ সরকারি ক্ষেত্রে এই সাফার করার সুযোগটা খুব বেশি দেওয়া হয় না। হ্যাঁ, সেটা একটা সেটা কেন্দ্র সরকারি বা রাজ্য সরকারি সব ক্ষেত্রেই সেটা আছে, যে কারণ যেহেতু ওখানে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতেই হবে, সুতরাং এই প্রশ্নটা খুব একটা ওঠে না। কিন্তু বেসরকারি ক্ষেত্রে 100% আছে, ভীষণ রকম আছে। এবং তার জন্য কিন্তু এটা খুব বিপজ্জনক। তার জন্য মেয়েদের, এখন যেহেতু মেয়েরা ক্রমশ ক্রমশ কেরিয়ার ওরিয়েন্টেড হচ্ছে, মেয়েদের মধ্যে বিয়ে না করার, বিয়ে করলেও বাচ্চা না হওয়ার এই প্রবণতাটা কিন্তু ক্রমশ বাড়ছে। পাশ্চাত্যে অনেক আগেই বেড়েছে, আমাদের এখানে আরও বেশি বেশি বাড়ছে। এবং এর এর ফল তো ভালো হতে পারে না। একটা দেশে যদি নতুন সন্তান না জন্মায়, নতুন প্রজন্ম ঠিকমতো তৈরি না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কি খুব ভালো? তো সেগুলো তো ভাবা দরকার না? এগুলো নিয়ে ভাবার মতো মানুষ নেই খুব একটা, কেননা এখন তো সবাই রোবট। তুমি রোবটের মতো কাজ করবে, তোমাকে তো মানুষ হিসেবে ট্রিট করা হবে না কোথাও। সেটা রোবট দিয়ে তো আর মানে জল তোলানো যেতে পারে, মাটি কোপানো যেতে পারে, কিন্তু কিছু কাজ তো রোবট দিয়ে হয় না। না, যদি কারো ভেবে থাকেন যে রোবট দিয়ে তারা সব করবেন, হ্যাঁ, তো তাহলে তো সেটা করা সম্ভব নয়। একেবারেই। তুমি আমায় একটা কথা বলো, তুমি কিন্তু সমস্ত দিক একসঙ্গে করেছো একটা সময়, সন্তানকে মানুষ করা, সাংবাদিকতা, লেখালেখি, সব কিছু কিভাবে ব্যালেন্স করেছো? অসুবিধা হয়নি? অসুবিধে হয়েছে বলবো না, কিন্তু একটু প্রথমত একটু মানে আমার যেটা আমার স্বভাব, তো এক্ষুনি এখানে শুরু হওয়ার আগে আমি বই গোছাচ্ছিলাম, তখন সবাই একটুখানি হাসাহাসি করলো। ইনফ্যাক্ট তাই, মানে গোছানো স্বভাব একটু। আমি একটু মেথডিক্যাল, মানে আমি যে কোনো জিনিস একটু গুছিয়ে ভেবে করি। হ্যাঁ, এবং যেটা আমি একটা সময় বুঝে গেছিলাম, যখন মানে আমার মেয়ে যখন ছোট, তখন আমার বর বাইরে ট্রান্সফার হয়ে গেল। মানে একটা বেশ বড় সময়, অন্তত বছর 5-6 আমি মেয়েকে নিয়ে একলাই ছিলাম কলকাতায়। তখন আমার অফিস চলছে, আমার মেয়ে স্কুলে পড়ছে, আমি লেখালেখি করছি, এবং বর বাইরে, এবং আমার একটা বাড়ি, তখন আমরা একটা জায়গায় শিফট করব, সেই বাড়িটা তৈরি হচ্ছে। এই মানে এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার ছিল। মানে আমার এক সহকর্মী আমাকে মাঝে মাঝে বলতেন যে দীপানি দাদি প্রডিউসারের কমান্ড দেওয়া শেষ করে ফোনে কন্ট্রাক্টরকে বলে যে আচ্ছা তাহলে আজকে ওই কাজটা করে নিও। হ্যাঁ, তো সেরকম একটা পরিস্থিতি সত্যি ছিল, সেটা অস্বীকার করে লাভ নেই। তখন যেটা করতে হয়েছিল যে সেটাকে একটা
প্রায়োরিটাইজ করতে হয় যে তুমি কোন কাজটা কখন করবে এবং কেন করবে, কোন কাজটা করবে না, দরকার হলে করবে না। হ্যাঁ, তো তার মধ্যে আমি সেগুলো ভাগ করি, মানে সেই ভাগটা আমি মোটামুটি সঠিকভাবে বা যতটা সম্ভব করার চেষ্টা করতাম। যেমন যেহেতু মেয়ে ছোট এবং আমি চাকরি করি এবং বাবা বাইরে, হ্যাঁ, আমি সন্ধ্যের পরে কোথাও যেতাম না, অফিস থেকে ফিরে আমি বাড়ি। যদি কোথাও যেতে হয় তাহলে আমি ওকে নিয়ে যাব, মানে আমার নেমন্তন্ন কেউ করলে আমি তাকে বলে দিতাম খোলাখুলি, ভাই দেখো আমার মেয়েকে নিয়ে যদি আমি যেতে পারি তো আমি যাবো, না তো আমি যাবো না। কারণ আমি ওইটুকু সময় ওকে দিতে পারবো। সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি অফিসে চলে যেতাম, তখন মর্নিং শিফট থাকতো টানা। মেয়ে স্কুলে যাওয়ার সময় আমি নেই। আমার খুব ভাগ্য ভালো যে আমার যে দুজন গৃহসহায়িকা ছিলেন, তারা 23 বছর আমার বাড়িতে থেকেছেন, হ্যাঁ, মেয়ের জন্মের সময় থেকে শুরু করে। এটাতে কিন্তু একজন মানুষের নেচারটাও বোঝা যায় যে তার বাড়িতে কতদিন ধরে তার হ্যাঁ, সহায়কেরা সম্প্রতি রয়েছে। তারা অবসর নিলেন, মানে তাদেরকে আমি অবসরকালীন ভাতা টাতা দিয়ে অবসর দিলাম আর কি, এরকম একটা। তো তারা দুজনেই খুব ভালো এবং খুব বিশ্বাসযোগ্যভাবে আমার সন্তান প্রতিপালনে সাহায্য করেছেন। তার জন্য আমি তাদের কাছে ভীষণ রকম কৃতজ্ঞ। কিন্তু আমি তো থাকতাম না, ওরা এবার তারা স্কুলে নিয়ে গেল, তারা স্কুল থেকে নিয়ে এলো। ও স্কুল থেকে ফেরার খানিকক্ষণ পরে আমি বাড়ি ফিরবো, তখন থেকে রাত্রিবেলায় 8:30 9টার মধ্যে ও ঘুমিয়ে পড়বে। এইটুকু সময় শুধু আমার সঙ্গে ওর। তা আমি সেটাতে কাউকে ভাগ বসাতে সচরাচর দিতাম না, সেটা আমি ওর সঙ্গেই থাকতাম। কিন্তু তারপর আমাকে লিখতে হবে। ও রাত্রিবেলা 9টার সময় ঘুমিয়ে পড়ার পরে আমি লিখতে বসবো, কারণ তার আগে আমি লিখতে বসবো না, কারণ ওর সময় আমি ভাগ বসাবো না। সেই জন্য আমি অফিস থেকে ফিরে এসে যে সময়টা ও পার্কে খেলতে যাবে, সেই সময়টা আমি একদম নিশ্চিন্তে 1 ঘন্টা, মানে একদম অভ্যাস করে নিয়েছিলাম আমি 1-1.5 ঘন্টা আমি ঘুমিয়ে নিতাম, কারণ আমাকে তো আবার 5:30টায় উঠতে হবে, অফিস যাব। তো এই রকমভাবে আমি সময়ের ভাগগুলো করেছিলাম। মেয়ে একটু বড় হওয়ার পর আমি যেটা করেছিলাম সঙ্গীতা, যে মায়ের কাজটা যে খুব জরুরি, হ্যাঁ, মায়ের কাজটা সংসারের জন্য জরুরি এবং তোমার জন্যও জরুরি, এইটা ওকে বুঝিয়েছিলাম। এবং এটাও আমি বলবো যে একটা মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব দরকার, যে একটা সময় প্রয়োজনে তুমি না বলবে। সব কিছুতে সংসারে হ্যাঁ বলা সবসময় যায় না। ধর আমি বলে দিচ্ছি, ধরো একটা কাজ আমি করছি, একটা লেখা আমি লিখছি, হ্যাঁ, আমার মেয়ে আমাকে বললো যে মা আমার খুব এটা খেতে ইচ্ছে করছে, হ্যাঁ। এরকম বহুবার হয়েছে যে আমি ওকে বলেছি যে শোনাই, আমি তো এই লেখাটা শেষ না করে করতে পারবো না, তোমাকে আমি আজকে করতে পারবো না, তোমাকে আমি 2 দিন পরে খাওয়াবো, বা আমি যেদিন সময় পাবো সেদিন খাওয়াবো। এইটা কিন্তু মেয়ে চেয়েছে, না আমি কি করে না বলবো, আমাকে তো করতে, বর বলেছে আমি এটা করতে পারবো কি করে হতে পারে। এই বোধটা, এই অপরাধ বোধটা মেয়েদের মাথা থেকে বার করা দরকার, আমি মনে করি এটা খুব জরুরি। সমাজ করতে দেয় না, জানো তো, বারবার তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি মা, কিন্তু তুমি খুব খারাপ মা। হ্যাঁ, এবং আমি স্বীকার করি, আমি বলি, আমি আমি আমার মানে শ্বশুরবাড়িতে বা আত্মীয় স্বজনদের সামনে আমি বলি, হ্যাঁ আমি খুব খারাপ মা, আমি খুব খারাপ মা। আমার মেয়ে যখন ছোট, বেশ ছোট, তখন মন্টেসরিতে পড়ে আর কি, হ্যাঁ, তখন মানে ওই বাচ্চা সবে স্কুলে ভর্তি হয়েছে কিছুদিন হলো, তো স্কুলে তো যেতে চায় না বাচ্চারা, স্বাভাবিক। তো একদিন কোনো কারণে ওর মনে হয়েছিল, কেউ ওকে মাথায় ঢুকিয়েছিল যে তুমি যদি সকালে না খাও, তোমাকে যে ব্রেকফাস্ট খাওয়ানো হচ্ছে, তাহলে তোমাকে মা স্কুলে পাঠাবেন। সে কিছুতেই খেলো না। আমার মেয়ের কোনো কালে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, চুপচাপ খেয়ে নেয় ঠিকঠাক যা যা দেওয়া হয়। তো সেটা আমি অভ্যাসই করিয়েছিলাম ওকে। তো হঠাৎ সেদিন সে কিছুতেই দুধ কর্নফ্লেক্স যেটা খেয়ে যায় সেটা কিছুতেই খেলো না। আমি গাড়িতে তুলে স্কুলে নামিয়ে দিলাম, গিয়ে খালি পেট কিন্তু, হ্যাঁ, নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে বাড়ি এসে আমার যিনি ছিলেন, আমি তো অফিস চলে যাব, তাকে বললাম যে একদম মাছের ঝোল ভাত মেখে রেডি করে টেবিলে রেখে যাবে আনতে, সে নিয়ে আসবে। বাচ্চারি স্কুল থেকে বেরিয়ে বলেছে ভাত খাবো বাড়ি গিয়ে, হ্যাঁ। এবং দ্যাট ইজ দ্য লাস্ট ডে। তারপর থেকে ওই একদিন আর কোনো দিন কোন জন্মে বলেনি যে খাবো না, না খেয়ে খাবো না বললে মা না খেয়ে পাঠিয়ে দেবে, না খাইয়েই পাঠিয়ে দেবে। এটা একেবারে মাথার মধ্যে ঢুকে গেছিলো, কিন্তু কোনো দিন আর বলেনি। এবার সত্যি আমি খারাপ মা, আমি এটা করতে পেরেছিলাম না গো, এটা খারাপ মা না, আমি তো না। বলবো আমি তো এটাই বলছি যেটা ভালো মা, না এটাই করলে মায়ের এটা হবে না, দায়িত্ব। এটা করতে হবে। কারণ আমি জানি যে আমি থাকবো না, খাবো না বললে আমার কাজের যে আছেন ভদ্রমহিলা, সে খাওয়াবে না, না খাওয়াবে না, কি খাওয়াবে আমি কী করে জানবো? সুতরাং খেতে তোমাকে হবে, তোমার নিজের পেটে খিদে থাকলে তোমাকে খেতে হবে, এটা ওকে অভ্যাস করতে হবে। এটা খুব ছোটোবেলা থেকে আমি ওকে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাকে বাবু এগুলো করতে হবে। এবার এতে যদি আমাকে যদি খারাপ বলে, আমার কিছু যায় আসে না, তাতে আমার মেয়ের স্বাস্থ্য ভালো হয়েছে, আমার জীবন শান্তিতে গেছে। সুতরাং আমার কে কী বলল, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ সঙ্গীতা, কে কী বলল তাতে কিন্তু মাথা, কারণ আমাদের অনেক কিছু বলা হয়,
মেয়েদের এটাতে মানিয়ে নেবে, ওটাতে মানিয়ে নেবে, সেটাতে মানিয়ে নেবে। আমার ওই যে বললাম যে দুজন গৃহসহায়িকা ছিলেন, তাদের দুজনকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিয়েছিলাম একটু বড় হওয়ার পর, মেয়ে বছর 3-4 হওয়ার পর, যে শোনো, কোনো কাজ তুমি মেয়ে তোমাকে করতে নেই এটা বলবে না। যেদিন এটা বলবে তারপর দিন থেকে আমার হাজার অসুবিধা সত্ত্বেও আমি তোমাকে বলবো যে আরে শোনা, যে কাজ মনে করছো যে ভালো নয়, যে কাজ করা উচিত নয়, সেটা কারোরই করা উচিত নয়, ছেলে মেয়ে কারো করা উচিত নয়, সেটা বলবে। কিন্তু বলবে, শাসন করবে, বলবে তোমরা সারাদিন থাকো, নিশ্চয়ই করবে, কিন্তু তুমি মেয়ে তোমার এটা করা উচিত নয় এই কথাটা ওর সামনে কোনোদিন উচ্চারণ করবে না। তো এগুলো কিন্তু আমার মা তো বলেছে সারা জীবন, তোমাকে এটা করতে নেই, তোমাকে এটা করতে নেই, এরম করে বসতে হয়, ফ্রকটা সরে গেল, বা হাঁটুটা ঢেকে বসো, বহু কিছু বলেছে। সেগুলো শুনেছি, সেগুলো শুনে শুনে সেগুলো মাথার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, এবং সেই ধারণা থেকে বেরিয়ে আসাটা রীতিমতো কঠিন। আমাদেরই তো দায়িত্ব। হ্যাঁ, সেই ধারণা থেকে আমি যখন বেরিয়ে আসতে পেরেছি একবার, সেটা আমার শিক্ষার জন্যে হোক, বা সেটা আমার পারিপার্শ্বিকতার জন্যে হোক, সেটা আমার স্বামীর সহায়তার জন্যে হোক, বিভিন্ন কারণে, তা আমি তো সেটাতে মেয়েকে আর কোনো মতেই ঢোকাবো না। আমি তো চাইবো যে সে আরেকটু এগিয়ে যাক, যেটুকু আমি এগিয়েছি তার বাইরে আরও অনেকটা এগিয়ে যাক, সেটা তো আমি চাইবই। ডেফিনেটলি, মানে মা হিসেবে কিন্তু অনেকগুলো দায়িত্ব আমাদের খুব বড় রয়েছে। দায়িত্ব থাকে। মানে সেটা শুধু সংস্কার শেখানো নয়, সংস্কার খানিকটা ভাঙতে হয়, এটাও শেখানো। একদম, সংস্কার নিশ্চয়ই শেখাতে হয়, গুরুজনরা এলে প্রণাম করতে হয়, সেটা আমি বলবো যে অবশ্যই শেখাতে হয়, ডেফিনেটলি। বাচ্চাকে নিশ্চয়ই শেখাবে। কিন্তু মানে মানে যিনি গুরুজন স্থানীয়, তিনি যা বলছেন সেটাই আমি ধ্রুবসত্যভাবে মেনে নেব, আমার নিজের যুক্তিটা আমি ব্যবহার করব না, এটা আমি শেখাবো না। তুমি তোমার যুক্তি ব্যবহার করো, তাতে তুমি খারাপ মেয়ে হতে পারো, তুমি খারাপ বউ হতে পারো, অনেক কিছু হতে পারো, কিন্তু তোমার নিজের সকালবেলা যখন আয়নার সামনে দাঁড়াবে, তোমার মুখটা তুমি পরিষ্কার দেখতে পাবে, সেখানে কোনো কালো ছাপ থাকবে না। খুব জরুরি, জানো তো, মানে তুমি আমার মনের কথাগুলো বললে। হ্যাঁ, আমাদের খানিকটা ভাবনা চিন্তা একরকম। নিশ্চয়ই, নইলে বন্ধুত্ব হয় কি করে? না, এইটুকু দরকার। আমাদের সমাজ তো সবসময় আমাদেরকে বলেছে মেয়েদের এটা করণীয়, এটা করণীয়, এটা করণীয়, ছেলেদের শেখাতে চায় না খুব একটা। তবে দিন বদলাচ্ছে, এখন হ্যাঁ, মায়েরা ছেলেদেরও শেখায়, শেখাচ্ছে। যারা একটু বোধ বুদ্ধি সম্পন্ন মা, শিক্ষিত মা, হ্যাঁ, যারা নিজেরা শিক্ষিত, নিজেরা মনে করেন যে এই জিনিসগুলো ঠিক নয়, তারা কিন্তু ছেলেদের শেখান, অনেকটাই শেখান। রিনিদি আমার এখানে এসেছিল, রিনিদির কথাগুলো শুনে এত ভালো লাগলো যে মানে সত্যি একটা মানে ভালো ছেলে, ভালো সন্তান কিভাবে তৈরি করতে হয় তার মা কিন্তু সেই জায়গাটা ঠিকভাবে ধরে রেখেছে শক্ত হাতে। হ্যাঁ, ধরে থাকতে হয়, নইলে একটা, মানে আমি তো মনে করি যে এত কিছু তো করলাম, চাকরি করলাম, লেখালেখি করছি, অনেক কিছুই করছি, হ্যাঁ, কিন্তু সন্তানকে ঠিক করে মানুষ করাটা সব থেকে কঠিন, এবং করতে পারলে সব থেকে আনন্দের, এটা নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার মেয়ে এখন কি করছে? আমার মেয়ে তো ম্যানেজমেন্ট পড়ছে, এবার ফাইনাল ইয়ার, এবার পাশ করবে আর কি। অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেল। এবং এটাও আমি সত্যি কথা স্বীকার করি সঙ্গীতা, সেটা হচ্ছে যে আমার স্বামী, আহ, তিনি এই ব্যাপারে সবসময় আমার পাশে থেকেছেন। আমি একটা খুব ছোট্ট ঘটনা বলছি, সেটা হচ্ছে যে মানে এমনিতেই বাবারা একটু মেয়ের প্রতি দুর্বলতা থাকে। হ্যাঁ, আমি আমার বাড়িতেও দেখতে পাই তো। হ্যাঁ, আমার তো মেয়ের যত বাদরামো তার বাবার কাছে। হ্যাঁ, সবসময় সেটা হয়। আর আমার একটু লেট চাইলে আমার একটু অসুবিধে ছিল বলে একটু দেরিতে বাচ্চা হয়েছে। তো সেই জন্যে সেজন্য সব কারণেই মানে আমার বর যথেষ্ট র্যাশনাল মানুষ, এমনিতে সব বিষয়ে খুব যুক্তি দিয়ে বিচার করেন এবং ভালো মানুষও। কিন্তু মেয়ের ক্ষেত্রে একটু ধৃতরাষ্ট্র মতো আর কি। হ্যাঁ, তো সেরকম একটা ব্যাপার। তো সেরকম একদিন হয়েছে যে আমরা দুপুরবেলায় খেতে বসেছি। তখন আমার মেয়ে কিন্তু খুব ছোট নয়, মানে ক্লাস 6 পড়ে, 6-7 পড়ে, মানে বোধ বুদ্ধি ভালো রকম হয়েছে আর কি। তো ও চিকেন ছাড়া ভাত খাবে না। সেদিন কোনো কারণে চিকেন রান্না হয়নি, কোথায় কিছু ডিম টিম বা কিছু অন্য কিছু রান্না হয়েছে, চিকেন রান্না হয়নি মোটমাট। এবার ও খাবে না, না আমি খাবো না, চিকেন রান্না হয়নি, আমি খাবো না, চিকেন রান্না হয়। আমি বিরক্ত হচ্ছি, তো আমি বললাম যে খেয়ে নাও, না আমি খাবো না। হঠাৎ ওর বাবা বসেছিল আর কি, হ্যাঁ, তো বললো যে ঠিক আছে তাহলে তুমি খেও না, হ্যাঁ, তুমি উঠে পড়ো, খেতে হবে না, হ্যাঁ, তবে তুমি কিন্তু মাঝখানে আর কিছু খেতে পাবে না, আবার রাত্রে যখন মা ডিনার দেবে তখন খেতে পাবে। মাঝখানে ফ্রিজ খুলে চকলেট বার করে খেয়ে নিলাম, সেটা কিন্তু চলবে না। যাও, নিজের ঘরে চলে যাও, আর একদম রাত্রিবেলা যখন আবার ডিনার খেতে দেওয়া হবে সবাইকে, তখন খেতে পাবে। আর একটা জিনিস মনে রাখবে, পরিষ্কার করে শোনাই, সেটা হচ্ছে যে তুমি যে খাবারটা খেতে পাচ্ছ সেটা তোমার সৌভাগ্য,
আমরা সারাদিন খেটে পরিশ্রম করে রোজগার করছি বলে তুমি এই খাবারটা খেতে পারছো। হ্যাঁ, তোমার দেশে তোমার মতো বয়সের বহু ছেলে মেয়ে আছে যারা এই খাবার খেতে পায় না, এর ধারে কাছেও খেতে পায় না। সেই মূল্যটা তুমি যদি না বোঝো, হ্যাঁ, তাহলে জীবনে পস্তাবে। আজকে খেতে মনে হচ্ছে খাবে না, ওটা চলে যাও, কিন্তু রাত্রের আগে খেতে পাবে না। আমি তো চুপ, মেয়ে চুপচাপ বসে যা দিয়ে বাদ দেওয়া হয়েছিল তাই দিয়ে খেয়ে উঠে গেল, আর কোনো দিন তারপরে বলেনি। এটা ওর কিন্তু আছে, মানে আমার স্বামীর ক্ষেত্রে আমি দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে যে বাচ্চাকে যে শিক্ষা দেওয়া বা বাচ্চাকে যে ঠিকঠাকভাবে বলা, এটা সম্পূর্ণভাবে সহায়তা করেছে। এবং আমি বললে সেটা যে কখনো কন্ট্রাডিক্ট করা, সেটাও কখনো করেনি। দুজনে মিলেই একটা সন্তানকে মানুষ করতে হয়। অবশ্যই মায়ের একটা খুব বড় ভূমিকা থাকে, বাবারও একটা খুব বড় ভূমিকা থাকে, সেটাও ঠিক। তবে মায়ের ভূমিকাটা হয়তো একটু বেশি থাকে, কারণ মায়ের দায়িত্বটাও একটু বেশি থাকে। আর আমার ক্ষেত্রে বিশেষভাবে হয়েছে, কারণ একটা সময় দীর্ঘ সময় ওকে চাকরি সূত্রে বাইরে থাকতে হয়েছিল। আমাদের পরিবার যদি শান্তির হয় তাহলে দেখবে কাজের জায়গাতে যত ঝড়ঝাপটাই আসুক না কেন আমরা ঠিক অনেকটা ব্যালেন্স আমরা করে মেনে নিতে নিতে পারি, অনেকটা পারি। আমরা পারি, অনেকটা পারি। আর এই পরিবারে শান্তি থাকাটা না একটা বাচ্চার জন্য খুব জরুরি। যে পরিবারে অশান্তি আছে, সেই পরিবারের বাচ্চার যে মানসিক অস্থিরতাটা তৈরি হয় ছোটোবেলায়, সেটা কিন্তু সে সারা জীবন ভোগ করে। আমরা বুঝতে পারি না হয়তো, কিন্তু অনেক সময় আমি দেখেছি যে একটা আমাদের অফিসেও আমি দেখেছি যে কেউ হয়তো একটা অদ্ভুত ধরনের ব্যবহার করে, মানে কারোর সঙ্গেই তার বনে না, সবার সঙ্গেই খারাপ ব্যবহার করে, সবার সঙ্গেই তার ঝামেলা হয়, চট করে রেগে যায়, এরকম অনেক হয়তো। পরে আমি দেখেছি যে তার ভীষণ ডিস্টার্ব চাইল্ডহুড। হ্যাঁ, ছোটোবেলাতে বাচ্চার যদি মানে মনে যদি শান্তি না থাকে, তার মা বাবার মধ্যে যদি ভালোবাসা বন্ধন এগুলো যদি দৃঢ় না হয়, হ্যাঁ, তার ভালোভাবে যদি সে খুশিতে থাকতে না পারে, তার কিন্তু এটা খুব মানে সারা জীবন তার মনের মধ্যেই অস্থিরতাটা কাজ করে, সে কোনো কিছুতে সহজে মানিয়ে নিতে পারে না। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার, কিন্তু এটা হয়। বাস্তবেই হয়, আমরা দেখেওছি হুম, অনেকবার। আমরা অনেকবার দেখেছি। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো দীপান্বিতাদি, আমাদের সমাজে বর্তমানে সুস্থ সম্পর্ক খুব কমে যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিকই। তার কারণ হচ্ছে যে মানুষের চাহিদাগুলো এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, একটা সম্পর্ক তৈরি করতে হলে না একটা সমঝোতা দরকার হয়। আমরা তো মা বাবার সঙ্গেও কি সমঝোতা করি না? আমাদের মা বাবার সব জিনিস কি আমাদের ভালো লাগে? হয়তো লাগে না। সবার কারোর লাগতে পারে না, এটা কখন দুটো আলাদা মানুষ। হ্যাঁ, একটা বাচ্চা যখন বড় হয়ে যায় তখন তো সে একটা সম্পূর্ণ গ্রোন আপ, একটা তার নিজস্ব বোধ বুদ্ধি আছে, তার ম্যাচুরিটি আছে, সেটা আলাদা মানুষ। কত ঝগড়াঝাটি হয় মা অনেক সময় বাবার সঙ্গে। ঝগড়াঝাটি হয়, কিন্তু আমরা মানিয়ে নিই, মা বাবা বলেই মানিয়ে নিই। কোনো সময় রেগে গিয়ে হয়তো দুটো কথা বললাম, আবার গলা জড়িয়ে ধরে আদরও করি, হ্যাঁ, সে তো করি। এবার এই সমঝোতাটা কিন্তু সব সম্পর্কেই খুব জরুরি। একটা মানুষকে তুমি যদি ভালোবাসো, তার সবটা নিয়েই তাকে ভালোবাসতে হয়, তার মধ্যে তো খারাপ গুণ থাকবেই। একটা মানুষের তো পুরোটাই ভালো, সবই ভালো, সে একবারে মহৎ সর্বশক্তিমান ঈশ্বরের মতো তো হতে পারে না। মানুষ হলেই তার কিছু দোষগুণ থাকবে, সেই দোষগুণটুকু মেনে নিয়েই তাকে ভালোবাসতে হবে। এইটুকু সমঝোতা করার, এইটুকু মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো অস্থিরতা বাড়বেই। এবং এইটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, এটা খুব সত্যি কথা। যে মানুষের মধ্যেই পরস্পরকে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কমছে, এটার একটা কারণ হয়তো আমাদের বড্ড বেশি অনুপরিবার হয়ে গেছে। তো সবার বাড়িতে একটি মাত্র ছেলে বা একটি মাত্র মেয়ে। আগে আমরা অনেকগুলো ভাই বোন থাকতাম, হ্যাঁ, নিজেদের মধ্যেই তো একটা আন্ডারস্ট্যান্ডিং হতো। হ্যাঁ, আমার আমার নিজের দুটো ছোট বোন আছে, মানে বহুদিন পর্যন্ত, আমার ছোট বোন আমার থেকে বেশ খানিকটা ছোট, মানে আমার বিয়ের পরেও এরকমও হয়েছে যে আমার আমার হাজব্যান্ড আর কি কিছু কিনতে গেলে তার জন্য একটা কিনে নিয়ে আসতো। কারণ এটা তার, আমার বাড়িতে হ্যাঁ, এখনো আছে। কিনে নিয়ে আসতো, কারণ তার ওর মনে হতো যে না, ঝিনুকের মন খারাপ হবে। এই যে মানিয়ে নেওয়া, এই যে আমার নতুন জামা না, ওটা ছিল বোধহয় একটা লং স্কার্ট, হ্যাঁ, একবার মাত্র পরেছি, সে হস্টেল তখন বিশ্বভারতীতে পড়ে, হস্টেল থেকে এলো, এই আমি তোর এটা নিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ, বলে বিক্রি নিয়ে চলে গেল। আমার কিছু বলার নেই, কিছু বলার কথা মনেও হয়নি। হ্যাঁ, তো এটা তো এবার এই সমঝোতাগুলো, এটা খুব ছোট একটা কথা বললাম, খুব সাধারণ কথা, কিন্তু অন্যান্য সম্পর্কের ক্ষেত্রে, জীবন ধারণের ক্ষেত্রে, দৈনন্দিন ক্ষেত্রে এই সমঝোতাগুলো তো দরকার। এবার এগুলো যত তোমার ছোট থেকে অভ্যাস হবে, তুমি হস্টেলে থাকলে একটা মানুষের পরস্পরের সঙ্গে খানিকটা মানিয়ে চলা অভ্যাস হয়, এগুলো যত তোমার অভ্যাস হবে, তত তোমার জীবন সুন্দর হবে, তত তোমার অন্যের জীবন সুন্দর করার আগ্রহ থাকবে। এগুলো দরকার। তোমার লাইফের এই অভিজ্ঞতাগুলোই এক এক করে তোমার লেখায় উঠে এসেছে, তাই না? হ্যাঁ, আমার এবার একটা বঙ্গলিপি থেকে ল্যাপটপ,
এরকম নাম দিয়ে একটা বই বেরিয়েছে। মানে একটা সময় আমরা বঙ্গলিপি খাতায় লিখতাম, আর এখন ল্যাপটপে লিখি। তো সেইটা না খানিকটা আমার ঋত প্রকাশন বলে একজন বার করে একটা প্রকাশন সংস্থা থেকে বেরিয়েছে, বইটা রয়েছে, আমি এবার দেখাই। হ্যাঁ, দেখাও। এইটা হচ্ছে বইটা, আর একটু উপরে তোলো। বঙ্গলিপি থেকে ল্যাপটপ। তো এইটাতে আমার অনেকগুলো রয়েছে আর কি, মানে ছোটোবেলার কথা, মানে আমার অনেকটা আমার নিজের জীবনের কথা, মানে ওই সময়টাই আমি চেষ্টা করেছি মূলত যে সময়টা আমি বড় হচ্ছি আস্তে আস্তে, হ্যাঁ, সেই প্রথম সময়টাকে বাড়ি। ধরার। এই প্রথম বাড়িটা লেখাটা আমার 2.5 বছর বয়সে আমি যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতে। এবার ওই বাড়ির সঙ্গে বাড়িটা কীরকম ছিল, বাড়ির সঙ্গে একটা বাচ্চার কীভাবে বন্ধুত্ব হয়, বাড়ি যখন বদলানো হলো তখন আরেকটা বাড়িতে গেল, মানে খুব মজার কথা লেখা আছে যে একটা বাড়ি, তার বাড়িটা যখন আমি গেলাম, বাড়িটাতে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, তার কারণ সামনে পাহাড় আর জঙ্গল ছিল। হ্যাঁ, এবার বড় তো হয়েছি আসানসোল শহরে, বার্নপুর শহরে। হ্যাঁ, কোথায় পাহাড়, কোথায় জঙ্গল, কোথায়? হ্যাঁ, তো শুনেই মনে হবে যে কী সাংঘাতিক ঘটনা। আসলে যেটা হয়েছিল যে বাড়িটা যেখানে ছিল সেই রাস্তাটা বেশ খানিকটা ঢালু ছিল, ঢালু জায়গায় নেমে বাড়ি, তারপরে সামনেটা অনেকটা বেশ খানিকটা উঠে গিয়ে অনেকটা মাঠ। হ্যাঁ, আর ওই যে উঠে গেল যে জায়গাটা, সেখানে প্রচুর পুটুস গাছের জোপ ছিল, আর প্রচুর পুটুস গাছের। এবার আমি তখন এতটাই ছোট যে উঁচুটা আমার মনে হতো পাহাড়, আর পাহাড়ের গায়ে ওই যে গাছগুলো সেগুলো মনে হতো জঙ্গল। আমি ওখানে বসে বসে বেশ পাহাড়ের গায়ে, মানে জঙ্গলের মধ্যে বসে খেলা করছি। হ্যাঁ, বা পাহাড়ের ওপারে কি আছে, তেপান্তরের মাঠ আছে, সেখান দিয়ে রাজপুত্র আসবে, এই সমস্ত নানা রকম ভাবতাম টাবতাম আর কি। তো এইগুলো হচ্ছে আমার বাড়ির গল্প। হ্যাঁ, এবং বাড়ির গল্পর সঙ্গে সঙ্গে সেই সময়টা কীরকম ছিল, তার জীবনযাত্রাগুলো কীরকম ছিল, সেগুলোও জড়িয়ে গেছে। মানে বঙ্গলিপিতে ল্যাপটপ মোটামুটি হচ্ছে যে আমি যে সময় বড় হচ্ছি সেই সময়ের একটা চালচিত্র বলা যেতে পারে আর কি। এবং প্রত্যেকটা লেখাতেই কি তাই? তুমি তো বিভিন্ন ধরনের লেখা লেখো। মানে আমি তো খুব অবাক হলাম দেখে যে তুমি ছোটদের জন্য লিখছো শিশু সাহিত্য, যার জন্য তুমি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অবধি পেলে। হ্যাঁ, এটা একটু 2024 বলো। হ্যাঁ, এটা একটু বলো। 2024 সালে আমি সাহিত্য একাডেমি, শিশু সাহিত্যে যেটা বাল সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বলে, সেটা পেয়েছি। আমার একটা বই আছে, সেটার নাম হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই, সেটার নাম মহিদাদুর অ্যান্টিডোট। সেটা একটা সায়েন্স ফিকশন। তো সেই বইটার জন্য আমাকে পুরস্কার দেওয়া হয়েছে, এবং সেটা আমার খুব পছন্দের বই। আমার বইটা উপন্যাসটা লিখে খুব ভালো লেগেছিলো। ওটা একদম ছোটদের নয়, ওটাকে বলা যেতে পারে মোটামুটি কিশোর সাহিত্য আর কি, সেরকম তাদের জন্য লেখা। তো সেটা খুব পছন্দের বই ছিল। আমি ছোটদের লেখা লিখতে ভালোবাসি। আমার লেখালেখিটা শুরুই হয়েছিল ছোটদের লেখা দিয়ে। মেয়েকে রাত্রিবেলা ঘুম পাড়ানোর সময় গল্প বলতে হতো, সেই গল্পগুলো বলতে বলতে দেখলাম যে কিছু কিছু গল্প ওর খুব ভালো লাগছে, বারবার করে বলছে এটা বলো ওটা বলো। তখন আমার মনে হলো যে ওর যখন ভালো লাগছে তো অন্য বাচ্চাদেরও ভালো লাগতে পারে, তাহলে দেখি চেষ্টা করে। হ্যাঁ, তো তখন প্রথম ওইভাবে লেখালেখি লেখালেখি শুরু হয়েছিল। তারপরে অন্য ইয়েতেও গেছিলাম, আস্তে 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 বড়দের লেখাও লিখেছি। তোমার টিচার নাকি আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুমি এই অ্যাওয়ার্ডটা পেতে চলেছো ভবিষ্যতে? এটা বলতে গেলে আমার চোখে জল এসে যায়, তাও আমি বলছি। নবনীতা দেবসেন আমাদের পড়াতেন, তো আমি মানে আমার যখন 17-18 বছর বয়স তখন থেকে আমি নবনীতা দেবসেনের সঙ্গে আমার পরিচয়, যাদবপুরে ভর্তি হওয়ার পর থেকে। আমাদের ডাইরেক্ট প্রফেসর ছিলেন উনি। তো নবনীতা দেবসেন আমার প্রথম বই বার হওয়ার পর আমি ওনাকে দিয়ে এসেছি, এবং যোগাযোগটা ছিল, মানে এরকম নয় যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে গেলাম তারপরে আর যোগাযোগ নেই, সেরকম নয়। ওনার সঙ্গে যোগাযোগ ছিল। ওনার একটা সই বলে অর্গানাইজেশন আছে, মানে যেখানে মহিলা লেখক শিল্পীরা কাজ করেন, তার আমি এখনও তার সাধারণ সম্পাদক। হ্যাঁ, উনিই করেছিলেন, ওনার কাছে থাকতাম, মানে ওনার সঙ্গেই কাজটা শুরু করেছিলাম। তো সেখানে মানে রবীন্দ্র তো ক্যান্সার হয়েছিল, মারা যাওয়ার আগে ক্যান্সারে মারা গেলেন। তো যে বছর মারা গেলেন তার আগের বছর এই বাল সাহিত্য একাডেমি পুরস্কারটা উনি পেয়েছিলেন। তো উনি পাওয়ার পরে খবর পেয়ে তো আমরা খুব খুশি। তা আমি গেছি প্রণাম করতে। হ্যাঁ, তো গিয়ে প্রণাম করার পর আমাকে উনি বললেন যে আমি তোকে বলে দিচ্ছি এই পুরস্কারটা তুই পাবি। আমি হয়তো থাকবো না, কিন্তু তুই পুরস্কারটা পাবি। তো যখন যেদিন পুরস্কারের ঘোষণা হলো, বা যেদিন আমাকে খবর দেওয়া হলো, তখন আমি অফিসে বসে কাজ করছি। হ্যাঁ, তো আমাকে দিল্লি থেকে ওরা ফোন করে, সাহিত্য একাডেমি থেকে ফোন করে বলেছে যে আমি এটা পুরস্কার পাচ্ছি। আমার প্রথমেই ওইটা মনে হলো যে নবনীতাদি বলেছিলেন। মানে তখন আমার মনে হয়েছিল যে এই পর্যায়ের মানুষরা কি ভবিষ্যৎ দ্রষ্টা হন, কি করে বললেন এরকম কথা। তো ওনারা বোঝেন কার মধ্যে ট্যালেন্ট হ্যাঁ, আছে। বাকি নিশ্চয়ই তাই, সেটাই। তুমি অনেক ভালো ভালো মানুষকে পেয়েছো নিজের জীবনে গুরু হিসেবে। খুব বড় সৌভাগ্য যে এরকম মানুষদের আমি সাহচর্যে আসতে পেরেছি। শুধু তো লেখা নয়, মানে এত কিছু বিষয়ে এত রকম কথাবার্তা শুনেছি, এত কিছু জেনেছি। হ্যাঁ, খুব সাধারণ সাধারণ মানে ঘটনাও, সেগুলো কিন্তু খুব কাজে লাগে, এবং এটা একটা মানুষকে পরিপূর্ণভাবে গড়ে উঠতে সাহায্য করে। সেটা খুব দরকার।
একটা এরকম গল্প বলি। নবনীতাদির গাড়িটা খারাপ ছিল, হ্যাঁ, তো আমাদের সেদিন একটা কি কাজে বেরোতে হবে, তো নবনীতাদি গাড়িতে উঠবেন, হ্যাঁ। আমার যিনি গাড়ি চালান তিনি অনেক বছর, তিনি প্রায় 15-16 বছর আমার বাড়িতে গাড়ি চালাচ্ছেন। পড়াশোনার ধার ধারে না, যদিও তার পড়াশোনা নিয়ে আগ্রহ আছে, কারণ তিনি নিজে কষ্ট করে নিজের ছেলে মেয়ে দুজনকেই পড়ি, মেয়েটি এমএ পাস, হ্যাঁ, ছেলে মেয়ে দুজনকে পড়িয়েছেন, হ্যাঁ, কিন্তু নিজে পড়াশোনা নিরক্ষর, পড়াশোনা জানে না। তো নিয়ে কি বলে নবনীতাদি গাড়িতে আমার গাড়িতেই যাবেন, তো ওনাকে সামনের সিটে ছাড়া বসতে পারতেন না, কারণ পাটা অসুবিধে হতো, হ্যাঁ। উনি সামনের সিটে ড্রাইভারের পাশে বসে যে আমরা কী বলে ও পেছনে বসছি, আমি আর আমাদের আরেকজন ছিল অঞ্জলি দি, দুজনে পেছনে বসেছি। কতগুলো কিছু জায়গা দেখাচ্ছিল আমাদের, বোধহয় একটা অনুষ্ঠান করবো সেই জন্য, তো সেগুলো দেখে টেকে ফিরে এসেছি, হ্যাঁ। ফিরে এসে এবার ভালোবাসা বাড়ির সামনে আমরা নামবো, হ্যাঁ। তো নবনীতাদিকে আমরা ধরে ধরে নামালাম, তখন দেখি তারক দা, মানে আমার ড্রাইভার, ওই জায়গাটা প্রণাম করছে। মানে আমি না এত অবাক হয়েছিলাম যে উনি ও কিন্তু মানে যেখানে নবনীতাদি বসেছিলেন সেখানে পায়ের কাছে ওখানে ওখানে প্রণাম করছে। মানে একটা নিরক্ষর মানুষ, তারও কীরকম একটা শ্রদ্ধা ভক্তি, এটা মানে জ্ঞানের প্রতি, বিদ্যার প্রতি মানুষের কোন জায়গায় থাকে এটা সেটা বুঝে যায়। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ, চোখে জল চলে আসছে তোমার। হ্যাঁ, এটা সত্যি আমার খুব মানে খুব এগুলো খুব জীবনের শিক্ষা খুব বড়। না, সত্যিই তাই। এবং তোমার লেখাতেও মনে হয় সেগুলো একটা একটা করে উঠে এসেছে, এই ধরনের তোমার ইমোশনগুলো। তার জন্য তুমি অনেক কিছু লিখতে পারো, অনেক রকমের, শুধু তো বাচ্চাদের জন্য নয়। তোমার তো গোয়েন্দা গল্পও রয়েছে এবং হ্যাঁ, বেশ বিখ্যাত এক একটা গল্প। সানডে সাসপেন্সে কতগুলো স্টোরি সানডে রয়েছে সাসপেন্সে তোমার। অনেকগুলো গোয়েন্দা গল্প হয়েছে আমার, এবং এটা খুব মজার, সেটা হচ্ছে যে বাংলায় তো গোয়েন্দাকে টিকটিকি বলা হতো, এখনো বলা হয়, মানে এখন শব্দটা ব্যবহার হয় না। দিনু টিকটিকি। দিনু টিকটিকি, আমার গোয়েন্দার নাম হচ্ছে দিনু টিকটিকি। আমি সেই টিকটিকি কনসেপ্টটাকে আবার টিকটিকিকে আবার ফিরিয়ে এনেছি আর কি। আর এটা মানে ভদ্রলোকের নাম আসলে দিগন্ত দেব, তাকে তার বন্ধুরা যারা আর কি ওর গোয়েন্দাগিরিটার সঙ্গে থাকে তারা বলে দিনু টিকটিকি। এটা হচ্ছে কিশোর গোয়েন্দা, মানে আমার যেটা কিশোর পাঠক তাদের গোয়েন্দা আর কি। দুজন গোয়েন্দা আছে আমার, একজন হচ্ছে কিশোর পাঠকদের গোয়েন্দা, সেটা হচ্ছে দিনু টিকটিকি, আর একটা হচ্ছে বড়দের গোয়েন্দা, হ্যাঁ, তিনি হচ্ছেন মেঘনাদ, হ্যাঁ। এই দুটো আমার গোয়েন্দা চরিত্র। তার মধ্যে দিনু টিকটিকিটা ভীষণ রকম সানডে সাসপেন্সে অনেকগুলো এপিসোড হয়েছে এবং ওদের খুব পছন্দের, এবং সেগুলো অনেকগুলোই বেশ মানে ভিউজও খুব ভালো আর কি। হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, তো খুব ওটা বেশ জনপ্রিয়। মেঘনাদটাও হয়েছে, তবে সেটা সানডে সাসপেন্সের নয়, ওই কাহন আরও কতগুলো অডিও চ্যানেল আছে সেখানে হয়েছে, সেগুলোও বেশ ভালো ভিউজ হয়েছে আর কি। আর এছাড়া একটা আছে অবশ্য আমার, সেটা হচ্ছে দুটো ইয়াং ছেলে মেয়ে যারা দুজনেই যাদবপুরে ফার্স্ট ইয়ারে পড়ে, হ্যাঁ, রেনো আর বেটো, হ্যাঁ, তারা দুজন, এটা ঠিক গোয়েন্দা নয়, এরা হচ্ছে মানে থ্রিলার, মানে অ্যাডভেঞ্চার আর কি। এটাও কিশোরদের, এটাও ইয়াং অ্যাডাল্ট, আজকাল তো আর কিশোর বলে না, বলে ইয়াং অ্যাডাল্ট, হ্যাঁ। তো তাদের জন্য তারা রেনো আর বেটো বিভিন্ন সমস্যার সমাধান বা এরকম কোথাও একটা গেল, নিয়ে একটা সিচুয়েশনের মধ্যে পড়লো, সেটাকে সলভ করলো, এরকম ধরনের। তো এই তিনটে মোটামুটি আমার সিরিজ চলে, তো তিনটে সিরিজই বেশ জনপ্রিয়, মানুষের পছন্দের। হ্যাঁ, পছন্দের হয়। আচ্ছা, তুমি ভূতের গল্পও লেখো? ভূতের গল্পটা না বেসিক্যালি আমি লিখতে খুব একটা পছন্দ করি না, খুব ভালো লিখতেও পারি না। আমার মেয়ের বক্তব্য হচ্ছে যে আমার ভূতের গল্প পড়ে নাকি কেউ ভয় পায় না, সেটা যে একেবারেই মিথ্যে নয়, বুঝলি। তার কারণ হচ্ছে যে আমি একবার একটা স্কুলে, বাচ্চাদের স্কুলে গেছিলাম, দোলনা বলে একটা স্কুল আছে না, সেখানে হ্যাঁ, হ্যাঁ, এই তো কাছাকাছি। হ্যাঁ, তো সেখানে গিয়ে ভূতের গল্প, তারা বললো ভূতের গল্প শুনবো, তো আমি ভূতের গল্প সব থেকে আমার যেটা মনে হলো ভয় আর কি, সেরকম একটা ভূতের গল্প পড়লাম তাদের। তো পড়া হয়ে যাওয়ার পর আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো, তারা বেশ সময় তো স্বরে বললো খুব ভালো লাগলো। তো নিয়ে তারপরে আমি বললাম যে তো তোমাদের খুব ভয় লেগেছে, তারা আবার সমবেত স্বরে বললো না, হ্যাঁ। তো সেই শুনে আমি বুঝে গেলাম যে আমার ভূতের গল্প, এবং আমার পাবলিশার আমাকে অনেকবার বলেছেন যে তোমার ভূতের গল্পটা শেষ পর্যন্ত মানবিক গল্প হয়ে যায় আর কি। তো আসলে আমি নিজে ভূতে বিশ্বাস করি না, তো আমি একটা সময় এমন একটা বাড়িতে থাকতাম, যেই বাড়িতে মানে বাড়িটা দোতলা, হ্যাঁ, সেই বাড়িতে একজন ভদ্রমহিলা আত্মহত্যা করেছিলেন এবং আরেকজন ট্রেনে কাটা পড়ে মারা গেছিলেন। সেই বাড়ির একতলায় দোতলাটা খালি, হ্যাঁ, আমি আর আমার বর থাকতাম, এবং দীর্ঘ সময় হয়েছে এরকমও হয়েছে যে ও বাড়িতে নেই, আমি একলা আছি, ছাদে কাপড় মেলা আছে, গিয়ে কাপড় তুলে নিয়ে এসেছি, এ সমস্ত করেছি। আমি খুব একটা ভূত দেখোনি তুমি? না, ভূত দেখিনি, কেউ আমাকে এসে ভয় দেখায়নি, কোনো স্কন্দ কাটা কেউ আসেওনি, আমি ভয়ও পাইনি। ফলে ভূতের গল্পটা না আমি কনভিনসিংলি লিখতে পারি না ঠিক আর কি, হ্যাঁ। তো মানে ওটা একটু চাপে পড়েই লিখতে হয়। হ্যাঁ, কিন্তু লিখতে হয়, কারণ ভূতের গল্প আমি দেখলাম যে আমি ভালোবেসে লিখিনি, তা সত্ত্বেও লোকে ভালোবেসে পড়লো, তো ঠিক আছে,
পড়ুক, তা আমি লিখছি, আমি আমার মতো লিখি। আমি কখনোই ওই পিশাচ, এটা একটা খুব মানে মুশকিল, জানিস তো? সেটা হচ্ছে যে এখন ভূতের গল্প এবং অলৌকিক গল্প এবং তন্ত্রমন্ত্রের একটা ভয়ানক চল হয়েছে। সবাই হঠাৎ মারাত্মক, হ্যাঁ ওরকম মারাত্মক। বিকট বিকট জিনিসপত্র লিখছে। হ্যাঁ, আমি একটা বই একজন আমাকে খুব আহ্লাদ করে উপহার দিল বইমেলার সময়। হ্যাঁ, যে দিদি আমার বই খুব, সে বইয়ের সাংঘাতিক বিক্রিও। আমি খুব উৎসাহিত হয়ে পড়তে শুরু করে 4 পাতা পড়ে বুঝলাম সেটা হচ্ছে পিশাচের গল্প। তো বলে আমি সম্পূর্ণ উৎসাহ হারিয়ে ফেলে বই বন্ধ করে রেখে দিলাম। তো এইগুলো আমার পড়তেও ভালো লাগে না, লিখতেও যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু ঠিক আছে মাঝে মধ্যে লিখতে হয়, লিখি। আর বাচ্চারা না ভূতের গল্প পড়তে ভালোবাসে, যদি তুমি মজার করে লিখতে পারো। ভূতের গল্প কি আর ভালো হয় না? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্প তো অনবদ্য, লীলা মজুমদারের ভূতের গল্প তো অনবদ্য। তা আমি চেষ্টা করি, ওই লেভেলে তো আর পৌঁছতে পারবো না, অন্তত ওই ধরনেরটাকে লেখার, অন্তত সেটা চেষ্টা করি। মানে ভূতের গল্প পড়েও যাতে মানে ভালো লাগে, ভালো হ্যাঁ, ফিল ভালো হয়। ভালো ফিলিংস হয় একটা, না, সেটা এখন সত্যি সত্যি আস্তে আস্তে বড্ড বেশি অন্যদিকে একটা নেগেটিভ দিকে টেনে নিয়ে চলে যাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে খুব খুব সবটাকে। খারাপ লাগে আমার সেটা। সবসময় আমি সব যে কোনো জায়গাতে সুযোগ পেলে আমি এটা বলি যে মানুষ, আমরা ছোটোবেলায় যে গল্পগুলো পড়তাম, সেই গল্পগুলোর মধ্যে যে মানবিক উপাদান থাকতো, সেটার জন্য আমাদের আজও সেগুলো ভালো লাগে, এখনও সেটা মনে আছে। হয়তো অনেক এরকম হয়েছে যে তখন তার লেখকের নাম দেখে পড়তাম না, গল্প পড়েছি, ভালো লেগেছে, মনে আছে। অনেক বড় হয়ে দেখেছি যে সে খুব বিখ্যাত লেখক। মানে নরেন্দ্রনাথ মিত্রেরই ক্ষেত্রেই হয়েছিল। নরেন্দ্রনাথ মিত্রের বড়দের গল্প আমি বড় হয়ে পড়েছি, খুব ভালো লাগতো। এবার দেবসাহিত্য কুটির আমাদের আমরা যখন ছোট, তখন পুজোর সময় একটা করে মোটা বই বার করতো, তার না সুন্দর সুন্দর নাম থাকতো, উজ্জ্বলা, হ্যাঁ, তার কি রামধনু, আরাধনা, এরকম সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়ে প্রত্যেকবার। তাতে একটা একটা বাংলাদেশের একটা পরিবারের গল্প থাকতো, বাচ্চা কতগুলো ছোটো ছোটো ছেলে, তাদের বাবা পিসিমা, ওই পরিবার নিয়ে প্রত্যেক বছরই থাকতো একটা করে। তো সেটা আমার খুব ভালো লাগতো। তো কিন্তু সে তার সে কোন লেখকের সে তো ভুলে গেছি, ছোটোবেলা আর মনে নেই। হঠাৎ একদিন আনন্দ পাবলিশার্সের অফিসে বসে দেখি সেই গল্পগুলো আসলে নরেন্দ্রনাথ মিত্রের, মানে নরেন্দ্রনাথ মিত্রের একটা কিশোর গল্পের সংগ্রহ বেরিয়েছে, তাতে সেই গল্পগুলো রয়েছে। তো ওই গল্পগুলোর মধ্যে একটা মানবিক সুন্দর ব্যাপার ছিল, একটা পারিবারিক সুন্দর ব্যাপার ছিল বলেই না মনে আছে। এবং একজন মহৎ লেখক, ভালো লেখক, যিনি বড়দের লেখাটাও খুব ভালো লেখেন, সেই লেখকেরই লেখা সেটা। তো এইটা আমার মনে হয় যে আমাদের সময় এটা ছিল ভালো 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 লেখা। আমরা স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী মানুষের লড়াই, সব তো আমরা গল্পের বই পড়েই জেনেছি। কতটুকু আর ইতিহাসে জেনেছি? বেশিরভাগই তো বই পড়ে জেনেছি। একেবারেই তাই। হ্যাঁ, তো এখন আর সেগুলো সেরকম কিছু লেখা হয় না, সেটা খুব মানে কষ্টকর। আমি আমি একটা জিনিস বলি সঙ্গীতা, আমরা কিন্তু একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে আমরা আমাদের কিছুদিন আগে কোভিড একটা অতিমারি গেছে, তারপরে বহু মানুষের এখন চাকরি নেই, বহু মানুষের চাকরি চলে গেছে। বিভিন্ন দিক থেকে সমাজ, আমাদের দেশ এবং সমাজ একটা অদ্ভুত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের বাংলা সাহিত্য, অন্তত আমি জানি না অন্য সাহিত্য আমি বলতে পারবো না, বাংলা সাহিত্যে কিন্তু এই সময়ের প্রতিফলন খুব কম। আমি নিজে চেষ্টা করি যতটা সম্ভব লেখার, এই ধরনের এই বিষয়গুলোকে তুলে ধরার। আমার একটা কাটাকুটি খেলা বলে বই আছে, যেখানে এই কোভিড এবং সেই সময়ে পরিযায়ী শ্রমিকদের জীবন নিয়ে অনেকগুলো জিনিস, অনেকগুলো গল্প আমি লিখেছিলাম। বা এই যে অসম থেকে যে মানুষকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হলো, সেটা নিয়ে লেখা, সেগুলো আছে সে গল্পেতে। কিন্তু সাধারণভাবে খুব খুবই প্রতিফলন কম হয়। সেটা আমার খুব দুঃখ লাগে যে এই জিনিসটা কিন্তু আমাদের ছিল না। আমরা কিন্তু আমাদের সমাজে নকশাল আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা যুদ্ধ, প্রত্যেকটা সময়ের প্রতিফলন বাংলা সাহিত্যে খুব স্পষ্টভাবে দেখেছি। খুব দুঃখের ব্যাপার যে সেটা ক্রমশ কমে যাচ্ছে। এটা কেন কমে যাচ্ছে আমি বলতে পারবো না, হয়তো আরও কয়েক বছর গেলে বুঝতে পারবো, নিজের অভিজ্ঞতা একটু বাড়লে হয়তো বুঝতে পারবো যে কেন কমে গেল, মানুষ কেন এটার কোনো এই জায়গাগুলোকে তুলে ধরলো না। যাদের ক্ষমতা আছে, যাদের ক্ষমতা নেই, তাদের যারা লিখতে পারেন না, তাদের তো কিছু বলার নেই। স্বাধীনতা কি কমে যাচ্ছে বলে তোমার মনে হয়? লেখারও একটা স্বাধীনতা দরকার, সেটা কি হ্যাঁ, কমে অবশ্যই যাচ্ছে? অবশ্যই। একটা খুব পরোক্ষে একটা চাপ তৈরি হয়, হ্যাঁ, যে যেরকম নিউজ চ্যানেলে কথা বলার উপর চাপ তৈরি হয়, পরোক্ষ চাপ। প্রকাশ্যে তো তোমাকে কেউ বলবে না যেটা তুমি করো না। হ্যাঁ, তোমার একটা বাইট আর মাঝ রাস্তা থেকে কেটে দেওয়া হবে শুধু, হ্যাঁ, বা একটা লাইন পড়ার সময় বাদ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, এই পর্যন্ত করা হবে। চাপটা পরোক্ষে আসে। সেই রকম লেখকদের উপরেও আমার ধারণা, আমার মনে হয়, সেটা আমি আমার নিজের উপর হয়নি, কেন হয়নি আমি জানি না, হয়তো হয়েছে বা হওয়ার চেষ্টা হয়েছে,
হয়তো নয়, হয়েছে হয়েছে এবং হওয়ার চেষ্টাও হয়েছে, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিইনি। সেটা আমি পেরেছি, অধিকাংশই সেটা পারে না, এবং একটা পরোক্ষে চাপ তৈরির কিন্তু চেষ্টা হয়। এবং এই যে অলৌকিক, এই যে তন্ত্র মন্ত্র পিশাচ, এগুলো লেখার জন্যও চাপ তৈরি হয়। মানে আমাকে এই ধরনের অডিও স্টোরি লেখকের লোকেরা নিজেরা বলেছেন যে আমাদেরও ভালো লাগে না এরকম ধরনের গল্প প্রচার করতে, কিন্তু আমাদের করতে হয়। কেন করতে হয় সেটা কেউ জানে না, মানে সেটা কেউ বলবে না, সরাসরি তো বলা যায় না এরকম, কিন্তু এই পরোক্ষেই চাপটা তৈরি হচ্ছে। তুমি যখন নিউজের কথা তুললে আমি আরও একবার যাই নিউজের দিকে। সত্যি কি সংবাদ মাধ্যম আস্তে আস্তে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছে? আমি তাই মনে করি, কারণ এবং সেটার খুব নির্দিষ্ট কারণ আছে। সংবাদ মাধ্যম এখন যেভাবে খবর পরিবেশন করে, সেই পরিবেশনের উপর আস্থা রাখা খুব কঠিন। একটা জিনিস, একটা ঘটনা ঘটেনি, একটা ঘটনা ঘটেনি, অন্য ছবি দেখিয়ে সেই জিনিসটা বলে দেওয়া হলো যে এই ঘটনাটা ঘটেছে। সেটা একটা দেশ অধিকার করার মতো ঘটনা, এত বড় একটা ঘটনা, একটা দেশের রাজধানীর পতন হয়ে যাওয়ার মতো ঘটনা। মনে আছে তোমার ওই দিনটা? সেটা বলে দেওয়া হলো, হ্যাঁ। এবার তারপরে জানা গেল যে সেটা ঠিক নয়, সেটা ভুল। তো এইটা যদি হয়, এবং একাধিকবার, একবার তো নয়, বারে বারে, এখন মনে হয় ক্ষমাও চায় না আর কেউ। জানি না আমি ক্ষমা চাই কিনা, কিন্তু এই যে এটা যে হলো, হ্যাঁ, প্রথমবারে মানুষ মনে করে ভুল হয়েছে, কিন্তু বারে বারে এই ভুল হবে কেন? এবং তারপরেও তো আমি বলছি যে এমন এমন কথা, এমন জিনিস, এমন বক্তব্য যেটা সত্যি নয়, যেটা আংশিক সত্য, তার একটা অংশ বাদ দিয়ে দেখানো হলো, আরেকটা অংশ দেখানো হলো না। তার যিনি বলছেন, তিনি তার কথার সপক্ষে যে যুক্তি দিয়েছিলেন কেন তিনি সেই কাজটা করেছেন, সেই যুক্তিটা দেখানো হলো না, কাজটা দেখানো হলো। এবার এইগুলো হতে 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 একবার, দুবার, তিনবার মানুষ ভুল বোঝে, কিন্তু সব মানুষকে সবসময় ভুল বোঝানো তো সম্ভব নয়। ক্রমশ ক্রমশ এই বার্তাটা, সেই বার্তা রটে গেল, ক্রমের মতো বার্তাটা রটে গেছে যে না, এ যা বলছে সবটা ঠিক নয়, একটু একটু বেছে বুঝে নিস। মানুষ নিজের অভিজ্ঞতা তো সব থেকে বেশি বোঝে, মানুষ নিজের অভিজ্ঞতা থেকে মিলিয়ে বুঝে নেয় যে না, এটা যেটা বলেছিল সেটা ঠিক কথা বলেনি, ফলে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে। যারা সংবাদ মাধ্যমে কাজ করছে, সে একদম ওপর থেকে নিচ পর্যন্ত, তাদের হয়তো খুব এ ব্যাপারে দোষ নেই, হ্যাঁ, কারণ তারা খানিকটা, অনেকটাই, একটা বড় অংশই তারা বাধ্য হয় এটা করতে, কারণ তারা চাকরি করতে এসছে। তারা তো তাদের তো কিছু বলার নেই, তারা মাইনে পাচ্ছে, তারা চাকরি করতে এসছে, তাদেরকে যা করতে বলা হবে সেটা তাদের করতে হবে, সেটা যে কোনো অফিসে, যে কোনো সংস্থায় সেটা সত্যি, হ্যাঁ। কিন্তু যদি, মানে অন্তত সংবাদ মাধ্যমের কর্মীদের ক্ষেত্রে আমি বলছি, যে তারা যদি আন্তরিকভাবে যা বলছি আমি সেটাই তুমি ধ্রুব সত্য বলে বিশ্বাস করো, এই মানসিকতা থেকে বলার চেষ্টাটা না করে, হ্যাঁ, খবরটাকে শুধুমাত্র খবরের মতো করে পরিবেশন করার চেষ্টা করে, নিজেকে নিরপেক্ষ রেখে খবরটা পরিবেশন করার চেষ্টা করে, তাহলে হয়তো এই জায়গাটা, মানে করতো যদি, তাহলে হয়তো এই জায়গায় পৌঁছতো না ব্যাপারটা। আমি তোমাকে আমার জায়গা থেকে একটা কথা বলি। তুমি জানো, আমি যখন কোনো শোতে বসতাম, যে শো হতো সেই শোতে বসতাম, আমি এমনও বকা খেয়েছি, কেন এত কড়া প্রশ্ন করেছিস। জানি আমি। তুমি জানো আমি নিশ্চয়ই। বকা খেয়েছি, যে মনে আছে নিশ্চয়ই তোমার। কি করব সেক্ষেত্রে? সেটাই তো আমি বলছি, যে এই যে বলছে যে কেন কড়া প্রশ্ন করেছিস, হ্যাঁ, কড়া প্রশ্ন করতে হবে, করলে করবে। কড়া প্রশ্ন করতে তো কেউ বাধা দিতে পারে না, বাধা দেওয়া উচিত নয়। এবার কড়া প্রশ্ন করলে সে যা উত্তর দিল, সে উত্তরের দায় তার, যে উত্তর দিয়েছে তার, যে প্রশ্ন করেছে তার তো দায় হতে পারে না। আমি এটাই বলার চেষ্টা করছি যে সংবাদ মাধ্যম নিজে যদি খানিকটা, মানে অ্যাটলিস্ট কর্মীরা, হ্যাঁ, একটা রিপোর্টার লাইভ স্পটে গিয়ে দেখুন 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 এরকম ঘটলো, এরকম ঘটলো, এরকম ঘটলো বলার তো কোনো দরকার নেই। মানে আমি যেটা বলছি সেটাই একমাত্র পৃথিবীতে সত্য, আপনারা এটা বিশ্বাস করুন, হ্যাঁ, এই কথাটা তার শারীরিক ভঙ্গিতে, তার বাচন ভঙ্গিতে, তার শব্দচয়নে প্রকাশ করার তো দরকার নেই। এই ঘটনাটা বাধ্য ঘটেছে, করা আমি বলতে হচ্ছে এসেছি, তো। হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে, এই দেখুন এটা এই ঘটেছে। মানুষ এবার বুঝে নেবে যে তার মধ্যে থেকে কোনটা ঠিক কোনটা ভুল। সেটা হলেই তো ভালো হতো, একটা সময় তো সেটাই হতো, কিন্তু আমাদের তো বাধ্য করা হতো। হ্যাঁ, এবার চেঞ্জ আমার করতে সেটাই হবে। বক্তব্য যে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হতে হতে আজকে এসে যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। মানে চেঁচালে, সারাক্ষণ যদি কেউ চেঁচায়, তাহলে ওই যে বাঘ 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 তার রাখাল আর বাঘের গল্পের মতো, হ্যাঁ,
প্রত্যেকবার যদি তুমি ভয় দেখিয়ে চেঁচাতে থাকো, একটা সময় মানুষ ভয় পেতে ভুলে গেছে, তারা আর গুরুত্ব দেয় না, যতই চেঁচাক গুরুত্ব দেয় না। একদম ঠিক এক্সাম্পলটা তুমি এখানে দিলে, সেটাই হয়েছে। আস্তে আস্তে মানুষ নিউজ চ্যানেল দেখা বন্ধ করে দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে হয়ে যাচ্ছে পড়ছে। ক্রমশ। সোশ্যাল মিডিয়াতে হয়তো 10টা ভুল খবর থাকবে, কিন্তু তার মধ্যে তার সঙ্গে 4টে ঠিক খবরও থাকবে। সেদিন যে বুঝে নেবে যে কোনটা ভুল কোনটা ঠিক, তার তো কোনো ইয়ে নেই। একদমই তাই। তোমার কি মনে হয় কোনোদিন এই পরিস্থিতি আর পরিবর্তন হবে? হতেই হবে, না হলে তো কোনো উপায় নেই। মানে এইভাবে তো চলতে পারে না। হয় এই সংবাদ, যেটা হতে পারে সেটা হচ্ছে যে এইভাবে সংবাদ পরিবেশনা ব্যাপারটাই বন্ধ হয়ে যাবে একটু একটু করে। হ্যাঁ, এটা কমতে 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 কমে বন্ধ হয়ে যাবে, অথবা তার ফরম্যাটটা বদলে যাবে। দুটোর মধ্যে একটা। যেমন খবরের কাগজ আজকে বৈদ্যুতিন মাধ্যম আসার পর নিজেদের ফরম্যাটটা বদলে ফেলেছে, নইলে তাদের অস্তিত্বের সংকট হয়ে যাচ্ছিল। লোকে আর খবরের কাগজ পড়বে না, এবং একটা সময় লোকের ধারণা হয়ে গেছিলো যে খবরের কাগজ মানুষ আর পড়বে না। কিন্তু এখনও তো খবরের কাগজ চলছে, তো সেটা চলছে তার একটাই কারণ, যে তারা ফরম্যাটটা বদলে ফেলেছে। মানে একটা লোকের, যে মানুষ যে নিউজে খবরটা দেখছে, তারপরেও তার খবরের কাগজটা পড়ার আগ্রহ থাকে, কারণ খবরের কাগজে আরও কিছু থাকে, আরও কিছু বিশ্লেষণ থাকে, আরও কিছু নতুন তথ্য থাকে, সেগুলো সেই জন্যে সে খবরের কাগজটা পড়ে। তো এইরকম বৈদ্যুতিন মাধ্যমকে, চ্যানেলগুলোকে যদি টিকে থাকতে হয়, আমার ধারণা তাদেরও তাদের পরিবেশনার ফরম্যাট, তাদের চিন্তার ফরম্যাট, তাদের মানে এই যে চৌর্যবৃত্তি থেকে সরে আসার ইচ্ছে, এগুলো করতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। মানে আমরা এই আশাটাই করতে পারি যে একটা সময় দিন বদলাবে, ভালো কিছু হবে। হবে। কেননা ভাবো, আমাদেরও ছেলেমেয়েরা তো একটা সময় কাজ করতে যাবে, তো তাদের জন্য একটা ঠিকঠাক প্লেস থাকা তো দরকার। হ্যাঁ, কোনো পৃথিবীতে না কোনো কিছু তো শূন্যস্থান থাকে না, নতুন কিছু তৈরি হবে, এমন একটা কিছু যেটা হয়তো এর থেকে অনেক বেশি সহনীয়, অনেক বেশি সৎ, আন্তরিক, মানুষের সত্যি সত্যিই কাজে লাগে। সে যেমন যেমন আজকে এটার অল্টারনেটিভ হিসেবে সোশ্যাল মিডিয়া ক্রমশ উঠে আসছে, এই যে পডকাস্টগুলো হচ্ছে সেগুলো উঠে আসছে, মানুষ নিজের কথা নিজে সরাসরি ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে একটা জিনিস তৈরি করে নিজের প্রচার করতে পারছে, এগুলো তো হচ্ছে। এবার হয়তো আরও নতুন কিছু, অন্যরকম কিছু আসবে, যাতে যেটা, এটা একদম সত্যি কথা যে একটা মিথ্যের উপর দাঁড়িয়ে থাকা জিনিস খুব বেশি দিন বা চিরকাল টিকে থাকতে পারে না। হয়তো একটা সময়, দীর্ঘ সময় টিকে থাকলো, আলটিমেটলি সেটা ভেঙে পড়বেই। একদম। তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো, জানো তো। একেবারে একসঙ্গে এক সুরে বিভিন্ন কথা আমরা বলতে পারলাম, কেননা একই রকমের সমস্যা আমরা ফেস করেছি একসঙ্গে। ভীষণ ভালো লাগলো গো। হ্যাঁ, আমারও এটা খুব ভালো লাগলো, কারণ এই কথাগুলো তো মানে তোর মতো কেউ ছাড়া, হ্যাঁ, যার সঙ্গে আমি একসঙ্গে কাজ করেছি, বা যার এই অভিজ্ঞতাগুলো যে শেয়ার করতে পারে, যে বুঝতে পারে, সেরকম তো কেউ নেই। তাহলে তুই ঠিক সেইভাবে প্রশ্নগুলো করতে পারিস, মানে যেখানে যেখানে মানুষ আমার মনের মধ্যে ঘা দিতে পেরেছিস, যেটা আমার ভালো লেগেছে, এবং সেই জন্য আমি বলতেও পেরেছি মন খুলে, সেটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো। যোগাযোগ থাকবে, আমাদের আড্ডা চলতে থাকবে। একদম, আমিও চাইছি যে তোর অনেক 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 শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকিস। থ্যাংক ইউ গো।